আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমাদের সবার সামনে হচ্ছে আবারও চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা আসলে আজকে কিছুই পড়বো না। তো আজকের চ্যাপ্টারটা আজকে মানে আমরা সবচেয়ে সহজ জিনিস আজকে আমরা একটু পড়াবো তোমাদের। সেটা হলো সিনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম আর হচ্ছে স্পেলিং। মানে আজকে হচ্ছে ভোকাবুলারির অনেক গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আসলে সত্যি কথা হচ্ছে মানে তোমরা তো বুঝোই ভোকাবুলারি হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা আসলে তোমার একটু দেখাই। হ্যাঁ, যেটা আসলে মনে করো তোমার মানে এমন একটা জিনিস যেটা খুব অল্প বা অল্প কোনো কিছু দিয়ে আসলে আমরা কাভার করতে পারবো আর কি, বুঝতে পারছো? মানে খুব বেশি আজকে আজকে আসলে কঠিন না। আজকে চ্যাপ্টারটা হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে অনেক সহজ। তো আমরা দেখি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এক মিনিট। তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আগে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে জানাও, তারপরে হচ্ছে আমরা শুরু করতেছি। তাহলে আজকে আমরা ইংলিশের এমন কিছু টপিক পড়বো যেই টপিকগুলো আসলে তোমার ধরো মানে আমাদের পড়ানোর জিনিস কম, তোমাদের আসলে প্র্যাকটিসের জিনিস বেশি, ঠিক আছে? বুঝতেই পারতেছো ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আমাদের পড়ানোর জিনিস কম, বাট তোমাদের প্র্যাকটিসের জিনিস হচ্ছে বেশি, তাই না? ভোকাবুলারি জিনিসটা তারপরও তোমাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে পড়তে হয়, মেইনলি এখানে হচ্ছে পড়ার নিয়মটা আমি তোমাদেরকে দেখায় দিব, ঠিক আছে? আজকে আমরা ক্লাস একটু আগে রাখছি কারণ আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, ঢাকা মেডিকেলের হচ্ছে হল ফিস্ট আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে 10 বছর পরে হচ্ছে 10 বছর পরে মানে বিশাল বড় পরিসরে হচ্ছে তোমার গরু আর খাসি জবাই করা হচ্ছে আজকে। তো মোটামুটি হচ্ছে ছেলেদের আর কি, ছেলেদের হলের ফেস্ট। তো সকল ছেলেরা হচ্ছে আমন্ত্রিত, ঢাকা মেডিকেলের যত সিনিয়র জুনিয়র স্যাররা আছেন সবাই আমন্ত্রিত। তো মূল অনুষ্ঠান হচ্ছে তোমার সন্ধ্যা থেকে শুরু হবে। তবে এর আগে হচ্ছে বিকালে ফুটবল ম্যাচ আছে 4:30 থেকে, মনে করো এখান থেকেই শুরু হবে। ইনডোর গেমস আছে, টেবিল টেনিস আছে, ডার্ট আছে। আর তারপরে হচ্ছে সন্ধ্যার পর একটা আড্ডা বসবে। তারপরে সেখান থেকে হচ্ছে রাতের সময় হচ্ছে একটা গ্র্যান্ড একটা ডিনার। তারপরে হচ্ছে রাত্রের দিকে হয়তো তোমার কিছু কি বলে স্মৃতিচারণ প্লাস কিছু এরকম টাইপ আরও কিছু আছে, আমি ঠিক সবগুলা জানিও না। প্রোগ্রামগুলো দেখতে হবে, তারপরে তো রাত 11টা 11:30 দিকে শেষ। এ তো এইভাবে হচ্ছে আজকে একটা এই জন্য আজকে আসলে আমরা রাত্রে ক্লাস না রেখে এটা সকালে মানে সকাল বলতে দুপুরে রাখছি আসলে, মানে আগে আগে সকাল সকাল বলতে মানে আগে আগে রাখছি, ঠিক আছে? তো সমস্যা নাই, আজকে ক্লাসটা একদম ছোট ক্লাস, তোমরা জানো এগুলা। আচ্ছা, তো তাহলে আমরা আজকে কি পড়বো? তাহলে আজকে আমরা দাঁড়াও 1 মিনিট। আমরা আজকে হচ্ছে সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো, আর হচ্ছে তোমার স্পেলিংগুলো হচ্ছে দেখবো, ঠিক আছে? মানে মেইনলি পড়ার নিয়মগুলো তোমাদের বলবো যে কিভাবে আসলে পড়তে হয়, কিভাবে কি করতে হয়। কারণ সিনোনিম অ্যান্টোনিম এমন একটা জিনিস, এটা একটা সাগরের মতো। তুমি সাগরের মধ্যে লাফ দিলে যেমন কোনো কুলকিনারা পাবা না, সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি না গুছায় পড়ো, তুমি অ্যাকচুয়ালি এটার আসলে কোনো কুলকিনারা হচ্ছে তুমি পাবা না, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে বলে দিব যে কিভাবে আসলে এটা পড়লে তোমাদের জন্য মনে করো যে একদম ইজি হবে। ওকে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো নিয়ে নিই। দাঁড়াও। ঠিক আছে, ওকে, আসো। তাহলে প্রথম কথা হচ্ছে সিনোনিম আসলে তুমি কিভাবে পড়বা, তাই না? ফার্স্ট যে জিনিসটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভাই সিনোনিম আমরা পড়বো কিভাবে। আচ্ছা, তো লেখো। তাহলে জিনিসগুলো হচ্ছে একটু লেখো, তাহলে তোমাদের জন্য হচ্ছে ইজি হবে। তাহলে প্রথমে আসো, এই যে এখানে সিনোনিম, সিনোনিম বলতে আমরা আসলে যা যা বুঝতেছি বা যা যা পড়বো, সেখানে দেখো প্রথম টপিকটাই হবে সিনোনিম লেখার নিয়ম, মানে পড়ার নিয়ম। প্রথম টপিকটা হবে কি? সিনোনিম পড়ার নিয়ম। দেখো, তাহলে লেখো
সিনোনিম পড়ার নিয়ম, ঠিক আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সম্ভবত এটাই। আসলে সিনোনিম তোমাকে পড়তে হবে, বুঝছো? এটা পড়তে পারলেই তুমি আসলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে প্রথমে আসো সিনোনিম আমরা আসলে কিভাবে পড়ব। সিনোনিম পড়ার জন্য প্রথমেই উল্টাপাল্টা ভাবে পড়লে হবে না। সবচেয়ে বড় যে ভুলটা হয় গতানুগতিক পড়া। ভাই আমি বই পাইছি একটা, যে কোনো বই, আমাদের বই হোক অথবা যে কোনো বই হোক, আমাদের ইংলিশ ভোকাবুলারি বই হোক অথবা যে কোনো বই হোক, ভাই বইয়ের মানে ভুল নিয়ম কোনটা? ভুল নিয়মটা হচ্ছে তোমরা মানে যেটা করো, যেই বই থেকেই তুমি পড়ো, ভুল নিয়মটা হইলো যে তুমি ভাই এ দিয়ে সিনোনিম শিখি, দেখি এ দিয়ে হ্যাঁ এ শব্দ দিয়ে এতগুলা শব্দ আছে বইয়ে, আর তার পাশে সিনোনিম দেওয়া, মুখস্থ করি। আচ্ছা, কোনো মতে শেষ করছি, ভাই বি দিয়ে হচ্ছে শব্দগুলো হচ্ছে একটু মুখস্থ করার চেষ্টা করতেছি, খুব ভালো। ভাই কোনো মতে হচ্ছে সি দিয়ে সিনোনিম শিখছি, শব্দগুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করতেছি। এগুলা করে কখনো হবে না। এমনি করে তুমি কখনো সিনোনিম অ্যান্টোনিম মনে রাখতে পারবা না, এবং এগুলো কোনো সায়েন্টিফিক মেথডও না। দেখো তোমরা আজ পর্যন্ত কি কম চেষ্টা করছো সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার জন্য? আজ পর্যন্ত চেষ্টার কোনো কমতি নাই। তুমি এ দিয়ে অনেক শব্দ শিখছো, বি দিয়ে অনেক শব্দ শিখছো, এগুলো দেখবা 2-4 দিন পরে কিছু মনে নেই। আসলে হঠাৎ করে এখান থেকে একটা দিলে মনে হবে এটা যেন কি ছিল মানে পরিচিত লাগে, বাট তুমি পারতেছো না পরীক্ষায়। তার মানে এই অ্যাপ্রোচটা আসলে ভুল। আমরা প্রথমত যেই ভুলটা করি, এবং এই অ্যাপ্রোচে পড়তে গেলে দুনিয়ার যত মনে করো শব্দ আছে, অনেকগুলা শব্দ পড়তে হয়। এত শব্দ পড়াও লাগে না, কারণ তোমার এখন এটা অ্যাডমিশন পরীক্ষা, ঠিক আছে? তোমার এটা আইএলটিএস পরীক্ষা না, মানে তুমি বিদেশে যাওয়ার জন্য পড়তেছো না, জাস্ট অ্যাডমিশন পার করার জন্য পড়তেছো। ব্যাপারটা তো তাই, যেহেতু আমরা অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, বা যে কোনো অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন হোক, তাহলে তোমাকে একটু বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যদি তুমি পড়তে পারো, তোমার জন্য সিনোনিম অ্যান্টোনিম অন্যদের তুলনায় সহজ হবে এবং কমন আসার চান্সটা বেশি। তারপর আমি বলতেছি যে 100% কমন আসবেই তার কোনো গ্যারান্টি নেই পৃথিবীতে কোনো কিছুরই 100% আসলে আমরা মানুষ হয়ে গ্যারান্টি দিতে পারি না আসলে, ঠিক আছে? বাট আমরা সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে, আমরা সম্ভাবনাটাকে অনেক বাড়ায় ফেলতে পারবো তুমি যদি সিস্টেমিক ওয়েতে যদি পড়ো। তোমার পড়াও কমে আসবে, আর তোমার চান্স পাওয়ার প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। তাহলে সেটা কি? তাহলে প্রথমেই হচ্ছে ভুল মেথডকে বাদ দিতে হবে। তাহলে ফার্স্টে আসো, রং যত মেথড আছে লেখো, এগুলা রং মেথড বাদ। আচ্ছা, এখানে একটু লিখতে পারো সিনোনিম প্লাস অ্যান্টোনিম পড়ার নিয়ম, কারণ জিনিসটা একই তো আসলে, মানে তুমি সিনোনিম যেমনে পড়বা অ্যান্টোনিম ওইভাবেই পড়বা, ঠিক আছে? একইভাবে। ওকে, তাহলে প্রথমে আসো রং মেথড বাদ। বুঝছো? তাহলে রং মেথডটা কি? যে ভাই এ দিয়ে অনেকগুলো সিনোনিম শিখছি, এ দিয়ে অনেকগুলো অ্যান্টোনিম শিখছি, বি দিয়ে অনেকগুলো সিনোনিম শিখছি, বি দিয়ে অনেকগুলো অ্যান্টোনিম শিখছি, এগুলা বাদ। এই জিনিসগুলো পড়লে তোমরা মানে পারবা না, এইভাবে করে পড়লে তোমরা হচ্ছে পারবা না। বুঝা গেছে? হ্যাঁ, আমাদের বইয়েরগুলা পড়লেই হবে, কিন্তু আগে মেথডটা বুঝো কিভাবে পড়বা আসলে, ঠিক আছে? তাহলে প্রথম জিনিস এটা হচ্ছে বাদ। আচ্ছা, আমার সামনে ভোকাবুলারি বইটা কি আছে? দাঁড়াও, হ্যাঁ, ভোকাবুলারি বইটা আমি খুলে তোমাদেরকে আমাদের বইগুলো থেকেও দেখাই, যে তাহলে তোমরা জিনিসগুলা বুঝতে পারবা। দেখো, আমাদের বইয়ের অ্যাপ্রোচটা এই জন্য আমরা এইভাবেই সাজাইছি, ঠিক আছে? আমরা এই জন্য এইভাবেই হচ্ছে তোমার সাজাইছি। আমাদের বইয়ের যদি সিনোনিমগুলো যদি পড়তে পারো না, ইনশাল্লাহ তোমার হচ্ছে কমন আসবে, ঠিক আছে? আমাদের বইয়ের সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বা, খুবই গুছানো লেখা, ইম্পর্টেন্ট জিনিস লেখা। আচ্ছা আসো, তাইলে প্রথম কথা রং মেথড বাদ। দ্বিতীয় জিনিসটা হচ্ছে তাহলে কোন মেথডে পড়তে হবে? রাইট মেথড। তাহলে সেই রাইট মেথডটা কি? তাহলে রং মেথডটা বুঝছো, যে তোমরা যেই জিনিসটা হচ্ছে মানে করতা, এ দিয়ে ভাই অনেকগুলা শব্দ শিখছি, বি দিয়ে অনেকগুলা শব্দ শিখছি, সি দিয়ে অনেকগুলা শব্দ শিখছি, এমনি করে 2 দিন পরও মনে থাকবে না। এইগুলা রং মেথড, এগুলো আগে বাদ দিতে হবে। আচ্ছা, এবার আসো রাইট মেথড। হোয়াট ইজ রাইট মেথড? রাইট মেথড হচ্ছে তুমি সিনোনিম অ্যান্টোনিমের তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, যেমন আমার সামনে আমাদের ইংলিশ ভোকাবুলারি বইটা আছে, খুবই দুর্দান্ত একটা বই, একদম একটা আগুন একটা বই, ঠিক আছে? আমরা নিজেরা বানাইছি, আমরা তো জানি এই বইটা কি। তো এখানে আমি একটা জিনিস দেখাই, তুমি এই বইয়ের প্রথমেই দেখো
একটা চার্ট দেওয়া আছে মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস ফ্রম লাস্ট 11 ইয়ার্স, অর্থাৎ গত 11 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা আছে। সেইটা যদি তুমি চার্টটা দেখো, গত মানে 23-24 সেশনে তোমার সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা প্রশ্ন আসছে। এর আগের বছর 22-23-এও 2টা আসছে, 21-22-এও 2টা আসছে, কিন্তু 20-21-এর সময় হচ্ছে তোমার 4টা আসছে। বুঝতে পারছো? 19-20 সালে হচ্ছে 2টা আসছে। তার মানে প্রত্যেক বছরই সিনোনিম অ্যান্টোনিম থেকে হচ্ছে সর্বনিম্ন 2টা, কোনো কোনো বছর 4টাও আসে, কিন্তু সর্বনিম্ন 2টা আসেই সিনোনিম অ্যান্টোনিম থেকে। তাহলে 2টা প্রশ্ন, ইংলিশের 15টা প্রশ্নের মধ্যে মিনিমাম 2টা প্রশ্ন, ম্যাক্সিমাম বছরগুলোতে 2টা করে আসে, কোনো কোনো বছর 3টা বা 4টাও আসছে। গত 11 বছরের মধ্যে 3টা বছর হচ্ছে 4বার প্রশ্ন আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে, 4টা প্রশ্ন আসছে। আর একবার আসছে 3টা, তাহলে কয়বার গেল? 4টা। আর বাকি 7 বছর 2টা করে প্রশ্ন আসছে। এটাই হচ্ছে লাস্ট 11 বছরের হিসাব। তার মানে লাস্ট 11 বছরের মধ্যে 7 বছরই 2টা প্রশ্ন আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, 3বার হচ্ছে 4টা করে প্রশ্ন আসছে, আর একবার হচ্ছে 3টা প্রশ্ন আসছে। তাহলে তুমি বুঝলা যে এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এটা পড়বা কিভাবে? তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, আমাদের যে ভোকাবুলারি বইটা যদি অ্যানালাইসিস করো, সিনোনিম অ্যান্টোনিম মূলত গত 15-20 বছরের বিসিএস প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন, ডেন্টাল অ্যাডমিশন প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, আর হচ্ছে চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন, এইগুলা থেকেই তোমার হচ্ছে পরীক্ষায় আসে। আমি কি বুঝাইতে পারছি? তাইলে তুমি রাইট মেথড কোনটা ভাই? তুমি আন্দাজে সব না পড়ে, এ দিয়ে 500টা শব্দ না শিখে, বি দিয়ে 400টা শব্দ না শিখে, তুমি আগে গত 15 বা 20 বছরের, 15 বছর হইলেও হবে, তুমি গত 15 বছরের দেখো, গত 15 বছরের বিসিএস প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, আর হচ্ছে ভার্সিটির প্রশ্ন, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, আর হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা। বিসিএস ছাড়াও কিন্তু সরকারি চাকরির আরও পরীক্ষা আছে, এগুলো তোমরা নাম জানো কিনা জানি না, সমস্যা নেই, নাম না জানলে হবে। চাকরি পরীক্ষার নাম জানা এখন ইম্পর্টেন্ট না, কিন্তু সরকারি চাকরির প্রশ্ন মানে পরীক্ষায় আসছে, সরকারি চাকরির প্রশ্ন বিভিন্ন, এইগুলা ভাই তোমাকে সলভ করতে হবে। এইগুলা কি করতে হবে? সলভ, একদম সলভ করে ঠোঁটস্থ করে ফেলতে হবে। অর্থাৎ এই 15 বছরের বিসিএস এ যতগুলো সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে, মেডিকেলে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে, ডেন্টালে যতগুলো আসছে, ভার্সিটিতে যতগুলো আসছে, সরকারি চাকরির প্রশ্নে যত সিনোনিম অ্যান্টোনিম আসছে, এইগুলো তোমাকে একদম ঠোঁটস্থ মানে সলভ করে ফেলতে হবে। এটা হচ্ছে তোমার আগে রাইট মেথড। এখন তুমি যখন এইগুলা সলভ করবা, মোটামুটি তোমার এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ থেকে শুরু করে যতগুলা আছে সবগুলা লেটারেরই গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমার শিখা হয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিমগুলোই আসলে এই পরীক্ষাগুলোয় আসছে। বুঝতে পারছো? তাহলে তোমার অগোছালোভাবে না পড়ে এইগুলা তুমি সলভ করলেই মোটামুটি তোমার হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এবার এইগুলা সলভ করতে যে অপশন থাকে কি 4টা। তুমি অ্যান্সার শিখবা না, শুধু তুমি কি শিখবা? তুমি অ্যান্সারের পাশাপাশি, তুমি অ্যান্সারের পাশাপাশি বাকি 3টা অপশন তোমার কেন অ্যান্সার হলো না সেটাও তোমাকে শিখতে হবে। অর্থাৎ অ্যান্সারের পাশাপাশি বাকি 3টা অপশন তোমার কেন হলো না সেটাও তোমাকে শিখতে হবে। বুঝাইতে পারছি? তাহলে তোমার কি হবে? তাহলে তোমার ভোকাবুলারি এনরিচড হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো গত 15 বছরে বিসিএস, মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন, ভার্সিটি, সরকারি চাকরি মিলে ধরো 100টা প্রশ্ন আসছে, কথার কথা 100টা সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন আসছে, ঠিক আছে? তুমি সেই 100টা সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নই একদম সলভ করে ঠোঁটস্থ করে ফেলো, কিন্তু প্রশ্ন যদি 100টা আসে, অপশন থাকে কয়টা? 4টা করে, তার মানে টোটাল শব্দ আছে কয়টা? 400টা। এই 400টাই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলাই ঘুরে ফিরে রিপিট হয়, এর বাইরে খুব কম প্রশ্নই আসে। তাহলে এই 400টা প্রশ্ন, মানে প্রশ্ন আসছে 100টা, কিন্তু প্রত্যেকটাই অপশন 4টা করে, তাহলে টোটাল শব্দ আছে 400টা। এই 400টা শব্দের তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম ভালো মতো পড়ো, যে এইটা কেন অ্যান্সার হলো, বাকি 3টা কেন অ্যান্সার হলো না, আচ্ছা এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, যদি ভালো মতো পড়ো আর সেগুলো দিয়ে যদি একটু সেন্টেন্স তৈরি করতে পারো, তোমার এই সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার চান্স অনেক বেশি এবং তুমি মোটামুটি কমন পাবা। তাহলে এটা হচ্ছে রাইট মেথড। সাথে আরও যদি কেউ ভালো করতে চাও, তারাই যে গত 15 বছরের বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি এবং সরকারি চাকরি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলা পিক করে তুমি একটা ফ্ল্যাশ কার্ড বানাইতে পারো। কি বানাইতে পারো? সেই প্রশ্নগুলোকে পিক করে তুমি ফ্ল্যাশ কার্ড বানাইতে পারো। এখন আমারে বলতে পারো, ভাইয়া হোয়াট ইজ ফ্ল্যাশ কার্ড? আচ্ছা, ফ্ল্যাশ কার্ড হচ্ছে তুমি একটা কার্ডের মতো নিবা, এই যে দেখো, এটা মনে করো একটা কার্ড,
তুমি আরো ছোট টুকরা নিবা, আমরা তো এখানে অনেক বড় একটা টুকরা নিছি, ঠিক আছে, বড় টুকরা নিছি, তুমি একটা ছোট টুকরা নিবা। তাহলে একটা ছোট টুকরা, সেই ছোট টুকরার এক পাশে ধরো বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, তুমি এক পাশে হচ্ছে বিসিএস এর ওই প্রশ্নটা লিখলা, সাথে হচ্ছে অপশনগুলা লিখলা এক পাশে। আরেক পাশে তুমি কি করলা, আরেক পাশে তুমি হচ্ছে সেই 4টা শব্দেরই তুমি বাংলা অর্থ লিখলা। অপশনে যে 4টা শব্দ ছিল সেই 4টা শব্দেরই তুমি বাংলা অর্থ লিখলা, তারপরে এগুলা কোন পার্টস অফ স্পিচ সেগুলা লিখলা, তারপরে অ্যান্সারটা লিখলা, যতএব অর্থ অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যান্সার। তারপরে সম্ভব হইলে সেই যেটা সঠিক উত্তর সেটা দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করো, একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করে সেন্টেন্স লিখে রাখো এক্সাম্পল, তাহলে তোমার জিনিসটা আরো ভালো মনে থাকবে। যেমন আমি তোমাকে বলি অ্যামিকেবল শব্দের মানে হচ্ছে অমায়িক, কিন্তু আমি কিভাবে পড়তাম জানো, আমি না শুধু শব্দের অর্থ শিখলে হইতো না, কারণ শব্দের অর্থ শিখলে না এটা কম মনে থাকে। আমি অ্যামিকেবল দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স বানায় ফেলতাম। যেমন ধরো হচ্ছে তুরাব ইজ আ ভেরি অ্যামিকেবল পারসন, তুরাব অনেক অমায়িক একজন লোক, কথার কথা। তাহলে এই যে দেখো আমার মনে আছে, আমি যদি কোনো কারণে অর্থ ভুলেও যাই আমার এটা মনে থাকতো। আমি কি সেন্টেন্স বানাইছিলাম, তুরাব ইজ এ ভেরি অ্যামিকেবল পারসন, অর্থাৎ তুরাব একজন খুবই অমায়িক লোক, ব্যাস আমার মনে থাকতো। আচ্ছা তুরাব ইজ এ ভেরি অ্যামিকেবল পারসন, ও আচ্ছা অমায়িক লোক, হ্যাঁ অ্যামিকেবল মানে অমায়িক, এই যে আমার মনে পড়ে গেছে। তার মানে কি আমি জিনিসটা দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলছি, এই জন্য আমার মনে পড়ছে। তো ফ্ল্যাশ কার্ডে তুমি এই কাজটা করতে পারো, যে একটা কাগজের টুকরা নিবা অনেকগুলো ছোট ছোট, এই পাশে হচ্ছে তুমি লিখবা হচ্ছে প্রশ্ন কোথায় আসছে এটা লিখলা, তারপরে নিচে তুমি হচ্ছে করলা 4টা অপশন লিখলা এক পাশে, আরেক পাশে হচ্ছে তুমি উত্তরগুলা লিখলা, বাংলা অর্থ লিখলা, কোন পার্টস অফ স্পিচ লিখলা, অ্যান্সার লিখলা, এবং অ্যান্সার যেটা অ্যান্সার সেটা দিয়ে একটা এরকম এই যে একটা বাক্য বানায় ফেললা, সেন্টেন্স বানায় ফেললা ইংলিশে। এটা যদি করতে পারো না তাইলে দেখবা তুমি লেখার সময় তোমার সিনোনিম অ্যান্টোনিম একবার প্র্যাকটিস হয়ে যাবে। এরকম করে মনে করো তুমি জাস্ট কিচ্ছু করা লাগবে না, গত 15 বছর এই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে না, তুমি শুধু এই প্রশ্নগুলোরই খালি ফ্ল্যাশ কার্ড বানাও, তাহলে তোমার মোটামুটি এইটাই বানা, আর কিচ্ছু করা লাগবে না। দেন তুমি পরীক্ষার আগে এইগুলা বৈশা বারবার রিভিশন দিবা, অর্থাৎ প্রত্যেকদিন মনে করো যে 50টা করে লিখলা, কষ্ট করলে একটু খাটলা, কারণ তুমি নিজের হাতে যখন লিখবা তোমার জিনিসগুলা অ্যাক্টিভ রিকল থাকবে। তুমি তো আন্দাজে লিখতেছো না, তুমি তো ঘুমায় লিখতেছো না, তুমি তো সজাগ মনে সজাগ মস্তিষ্কে তুমি হচ্ছে লিখছো। তো তোমার এইগুলা দেখবা যে লেখার সময় অনেকটুকু পড়া হয়ে গেছে, মাথায় অনেক বেশি হবে পড়ার থেকে, বুঝছো, লিখে পড়লে ওটা মনে থাকে বেশি, সাইন্টিফিক মেথড। তো তুমি ফ্ল্যাশ কার্ড বানানোর সময় দেখবা যে তোমার মাথার মধ্যে অনেকটুকু ঢুকে গেছে, কারণ তুমি লিখে মানে তুমি নিজে বানাচ্ছ এটা লিখে। সো অনেকটুকু পড়া হয়ে যাবে, দেন তুমি এগুলা বারবার হচ্ছে পড়বা, রিভিশন দিবা। তারপরে কি করবা, প্রত্যেকদিন মনে করো তুমি র্যান্ডমলি ধরো এরকম তোমার 200টা কার্ড বানায় ফেলছো, কথার কথা, প্রত্যেকদিন মনে করো তুমি 15টা বা 20টা করে কার্ড তুইলা প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে এটা অপর পাশে না উল্টায় তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবা যে আচ্ছা এটার শব্দ ছিল এটা, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, তার মানে এটা অ্যান্সার। তারপরে জাস্ট তুমি উল্টায় মিলায়া নিলা, ও আচ্ছা ঠিক আছে, মিলায় নেওয়ার সময় আরেকবার তোমার পড়া হয়ে গেল। আর যদি কোনো কারণে না পারো, মনে পড়তেছে না ইস এটা কি, তাহলে তুমি সাথে উল্টায় 4টা শব্দের অর্থই দেখে ফেললা, ভালো মতো দেখলা, এবং এটার ওই শব্দ দিয়ে একটা সেন্টেন্স তুমি লিখে রাখছো, সেন্টেন্সটাও পড়ে ফেললা, তাহলে আরেকবার তোমার রিভিশন হয়ে গেল, পারলা না রিভিশন হলো। আর পারলে না উল্টায় তুমি পারতেছো, তারপর একবার একটু দেখে নিলা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না মনে আছে এইটা, এই তো এরকম করে তুমি প্রতিদিন তখন 20টা করে র্যান্ডমলি ফ্ল্যাশ কার্ড তুলে রিভিশন দাও। এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়ার সবচেয়ে ভালো উপায়। যারা আইএলটিএস করে, আইএলটিএস এর নাম শুনছো, যে বিদেশে যাইতে গেলে হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিতে হয়, জানি নাম শোনার কথা, তো আইএলটিএসেও কিন্তু এরকম হচ্ছে ফ্ল্যাশ কার্ড বানায় হচ্ছে ছাত্রছাত্রীরা পড়ে, যাদের মাতৃভাষা ইংরেজি না। দেখো আমাদের কারো মাতৃভাষা ইংরেজি না, এই জন্য স্বাভাবিক আমি ইংলিশের শব্দ একটু কমই পারবো, নর্মাল। তুমি বাংলায় যেরকম শব্দ অর্থ জানো, ইংলিশে তুমি এরকম শব্দ অর্থ জানবা না, এটাই স্বাভাবিক, কারণ তোমার মাতৃভাষা ইংলিশ না। তুমি একটা নতুন ভাষা, এটা একটা নতুন ভাষা শেখার জন্য ফ্ল্যাশ কার্ড একটা খুবই চমৎকার মেথড। যারা আইএলটিএস করতে যায় তারাও এরকম ফ্ল্যাশ কার্ড দিয়ে ভোকাবুলারি পড়ে, বুঝছো। তারপর মেডিকেল স্টুডেন্টরা ফ্ল্যাশ কার্ড দিয়ে অনেক পড়া পড়ে, এটা মানে অনেক সাইন্টিফিক মেথড, অনেক দেশে এটা প্রচলিত বা অনেক জায়গায় পড়তে হয় এগুলো এইভাবে। সো এটা তোমরা অ্যাপ্লাই করলে ভালো হবে। এখন তোমরা বলতে পারো ভাই এত টাইম কই, ভাই বানাইতে হবে, টাইম বানাইতে হবে। ইংলিশ তুমি একদম দুর্বল, ধরো তুমি ভোকাবুলারি থেকে তুমি বুঝতেছো গত 11 বছরে 7 বারই 2টা করে প্রশ্ন আসছে, আর কপাল খারাপ থাকলে 4টা প্রশ্ন আসছে। গত 11 বছরে 3 বার এরকম হয়েছে যে 4টা প্রশ্ন আসছে। তো তোমার সময় যদি এরকম হয় যে তোমার সময় 15টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, তুমি কি করবা? 4টা তো ইম্পর্টেন্ট, এর মধ্যে যদি 2টা 3টাও যদি পাইরা যাও তুমি তো অনেকের থেকে আগায়া থাকবা।
আর আমি কি এখন তোমার অনেক বেশি পড়তে বলতেছি? বলো তো, গত 15 বছরের জাস্ট বিসিএস প্রশ্ন, মেডিকেল প্রশ্ন, ডেন্টাল প্রশ্ন, ভার্সিটি প্রশ্ন, সরকারি চাকরির প্রশ্ন, এগুলো দিয়ে ভাই ফ্ল্যাশ কার্ড বানাইতে তোমার কতটুকু লাগে? এখন তুমি বলতে পারো ভাই এই প্রশ্নগুলো কোত্থেকে পাবো? এই যে আমাদের ভোকাবুলারি বই, তাহলে কি করতে আছে? এবার আমাদের ভোকাবুলারি বইটা একটু খুলো, আমি জাস্ট দেখাই দিই, তোমাদের পড়ার নিয়মটা বুঝাই। ভোকাবুলারি ইজ অল অ্যাবাউট রুলস। কিভাবে পড়বা, ওই রুলসগুলো যদি জানতে পারো না, তোমার ভোকাবুলারি পড়া সহজ। ভোকাবুলারি নিজেকেই পড়তে হবে। স্পেলিং, ভাই আর কয়টা স্পেলিং প্র্যাকটিস করাবে? এখন তোমার যদি বলি জলহস্তি ইংলিশ হচ্ছে হিপোপোটামাস, এটা স্পেলিং করো, ভাই এটা তো স্পেলিং তোমার এমনি প্র্যাকটিস করলে পারবা। তারপরে ধরো কি বলে এক্সামিনেশন, বানান করো, স্পেলিং, এগুলো তো ভাই নিজের প্র্যাকটিস, কিন্তু কিভাবে পড়বা সেটা ইম্পর্টেন্ট। এবার দেখো আমাদের যে ভোকাবুলারি বইটা দিছে, এটা কেন একদম আগুন বই? কারণ আমরা একদম সাইন্টিফিক মেথডে পড়াইছি। আমরা আমাদের ভোকাবুলারি বইয়ে গতানুগতিক এ দিয়ে 500টা সিনোনিম, বি দিয়ে 100টা অ্যান্টোনিম, এভাবে আমরা পড়াই নেই, কারণ এমনি করে কারো মনেও থাকবে না। আর তার থেকেও বড় কথা, এইভাবে পড়ে তোমার কমনও ফেলতে পারবা না তুমি। তাহলে কমন আসবে কি? গত 15 বছরের বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, সরকারি চাকরির প্রশ্ন, আমরা সেগুলাই সাজাইছি। ঠিক আছে, প্রায় 55 পেজ সেগুলাই সাজাইছি। এবং মজার ব্যাপার হচ্ছে, ঠিক আছে, সেগুলাই সাজাইছি। এখানে কয়টা প্রশ্ন আছে আমি তোমাকে তারপরও দেখায় দিই। এখানে সব মিলায় হচ্ছে সিনোনিম আছে, আমি তোমাকে বলি সিনোনিম আছে হচ্ছে তোমার, সিনোনিম একটু বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে, সিনোনিম বেশি আসে। তো এখানে সিনোনিম আছে 188টা। এগুলা সবই হচ্ছে চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ডেন্টাল পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা আসা প্রশ্ন, মানে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। সিনোনিম আছে 188টা প্রশ্ন। অ্যান্টোনিম কয়টা আছে আমি তোমাকে একটু বলি, আমরাই বানাইছি এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো পিক করছি যেগুলো আসবেই পরীক্ষায়। অ্যান্টোনিম আছে 105টা। অ্যান্টোনিম একটু কম আসে পরীক্ষায়, ঠিক আছে, সিনোনিম একটু বেশি আসে। তাহলে 188 আর 105 যোগ করলে কত হয় দেখো? 293। তোমার এখানে 293টা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অ্যাড করা আছে। যেমন দেখো এখানে তোমার বলা আছে কথার কথা, হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ, এটা 36 বিসিএস এ আসছে, ঠিক আছে। তো এখানে চারটা অপশন আছে। তো দেখো আমরা প্রত্যেকটা ডিটেলস ব্যাখ্যা অ্যাড করছি, যে ইনিশিয়েটিভ শব্দটির অর্থ উদ্যম বা উদ্যোগ। অপশন এ হচ্ছে তোমার অ্যাপাথি অর্থ উদাসীনতা বা অনীহা। অপশন সি হচ্ছে এন্টারপ্রাইজের অর্থ সাহসী উদ্যোগ। অপশন বি এর হচ্ছে ইনডোলেন্স, এর অর্থ আলস্য বা বিমুখতা। আর অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যাক্টিভিটি, এর অর্থ হচ্ছে সক্রিয়তা। তাহলে অ্যান্টোনিম চাইছে, তাহলে ইনিশিয়েটিভের অ্যান্টোনিম তাহলে কি হবে? ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যম বা উদ্যোগ, তাহলে ইনডোলেন্স হবে হচ্ছে অ্যান্সার। ইনডোলেন্স মানে উল্টা, আলস্য, মানে একজন পরিশ্রমী আর একজন অলস। তাহলে অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। দেখছো প্রত্যেকটা অপশনের বাংলা অর্থ লেখা আছে, তারপর ব্যাখ্যা করে বলা আছে কেন এটা অ্যান্সার হলো, ঠিক আছে, বুঝতে পারতেছো? একদম বিস্তারিত ব্যাখ্যা। তাহলে তোমারে অলরেডি আমরা বানায় দিছি। আসলে এখন তোমার কাজ কি জানো? তুমি আমাদের এই ভোকাবুলারি বইটা পড়ার সময় এখানে যে মোটামুটি 293টা বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি আর হচ্ছে চাকরি পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে 293কে 4 দিয়ে গুণ করো, প্রায় 1200-র কাছাকাছি। কারণ প্রত্যেকটাই অপশন হচ্ছে 4টা করে, প্রায় 1200-র কাছাকাছি। 1200 থেকে 28 কম থাকবে, 7 4 28, ঠিক আছে। তাহলে 28 কম থাকলে 1172। তাহলে আমাদের এই ব্যাখ্যা, এই 293টা প্রশ্ন দিয়ে তুমি ফ্ল্যাশ কার্ড বানায় ফেলো। এক পাশে করবা হচ্ছে প্রশ্ন তুলবা, আরেক পাশে হচ্ছে ওই যে আমাদের ব্যাখ্যায় ঠিক যা লেখা আছে তুমি সেটাই তুমি দেখেই তুলো। বাট দেখার সময়ও তোমার পড়া হয়ে যাবে, দেখেই তুমি তুলো এবং হচ্ছে তুমি পড়ো। তাইলেই দেখবা তোমার মোটামুটি ফ্ল্যাশ কার্ড হয়ে যাবে। তুমি দেখে করো, ব্যাস। তারপরে খালি বসে বসে এই 293টা প্রশ্ন প্রত্যেকদিন 20টা বা 25টা করে হচ্ছে তুইলা হচ্ছে এগুলা প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে অপর পাশে কি আছে অ্যান্সার দেখার চেষ্টা করবা, মানে অ্যান্সার বলার চেষ্টা করবা আগে। এটাকে বলে অ্যাক্টিভ রিকলিং। না পারলে উল্টায় হচ্ছে তুমি জিনিসগুলো হচ্ছে দেখবা, শেষ। তাইলে তোমার কতগুলা হইলো? 293টা জিনিস। তাইলে সব মিলা হচ্ছে তোমার প্রায় 1172টা শব্দ শেখা হয়ে যাবে, বাংলা অর্থ সহ সবকিছু সহ ডিটেলসে। আর তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো এক্সট্রা, ঠিক আছে, চাইলে তুমি এটাতে সেন্টেন্সও বানায় ফেলতে পারো চাইলে আরও। তাহলে তোমার আরও প্র্যাকটিস হইলো ফ্ল্যাশ কার্ড করার সময়। তারপরে সেই ফ্ল্যাশ কার্ডগুলো রিভিশন দিবা, ইনশাল্লাহ তোমার কমন চলে আসবে। তাহলে তোমার পড়াও লাগতেছে কম, 293টা প্রশ্ন সলভ করা লাগতেছে মাত্র। 293টা প্রশ্ন সলভ করে মুখস্থ করা লাগতেছে, দ্যাটস ইট। আর প্রত্যেকটা শব্দের অর্থ জানলা, তাহলে 293 ইন্টু 4 মানে তোমার 1172টা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ শেখা হয়ে গেছে, যেটাই ঘুরে ফিরে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে। শেষ, তুমি বাংলাদেশের অ্যাডমিশন ভালো করবা, ব্যাস। তোমার টার্গেট তো আপাতত এইটাই, অ্যাডমিশনে ভালো করা, পরেরটা পরে দেখা যাবে, শেষ। তাহলে বুঝছো? ক্লিয়ার? তাহলে ফ্ল্যাশ কার্ড বানায় পড়তে হবে, মেইন কথা এইটাই।
এখন আসো আমি তোমাদেরকে জাস্ট তারপরও একটা দুইটা আজকে একটু পড়াবো। আজকে আমরা একদমই কমই পড়াবো, কারণ ভাই ভোকাবুলারি জিনিসটা হচ্ছে কিভাবে পড়বা, অল অ্যাবাউট সেটা নিয়ে আসলে আলোচনা। আমি তো এখন তোমার আসলে কি বলে ভোকাবুলারি তো এখন মানে নিজের পড়ার ব্যাপার। এখন যদি আমার কেউ বলো এলেগি, এলেগি শব্দের মানে হচ্ছে শোক কবিতা, শোক। কেউ মারা গেলে, ধরো কেউ একজন মারা গেছে, তার মৃত্যু শোকে মনে করে একজন কবিতা লিখছে, এটাকেই বলা হয় এলেগি। গত বছর আসছিল এলেগি, এলেগির হচ্ছে তোমার সিনোনিম কি, এটা গত বছর আসছিল, ঠিক আছে, গত বছরের প্রশ্ন। তো এখন এলেগি মানে হচ্ছে শোক কবিতা, ঠিক আছে। এলেগি মানে হচ্ছে তোমার শোক কবিতা, মানে কেউ মারা গেলে হচ্ছে তাকে নিয়ে লেখা হয়। তাহলে এটার সিনোনিম হচ্ছে পয়েম অফ ল্যামেন্টেশন। পয়েম অফ ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন শব্দের মানে হচ্ছে শোকগাথা, বিরহের কবিতা, মানে দুঃখের কবিতা, ওই একই জিনিসই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। এখন তুমি যদি এখন আমারে বলো ভাইয়া এলেগি মানে কেন শোক কবিতা, এটা কি পড়ানোর কোনো ব্যাপার, এটা আমি তোমারে কি বলবো ভাই, এটা একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এলেগি মানে শোক কবিতা, এটা আমি পড়ছি, আমি জানি। এটা হচ্ছে কেউ কারো মৃত্যু হইলে মৃত্যুর সময় হচ্ছে মানে তার স্মরণে একটা দুঃখ ভরা একটা কবিতা লেখা হইতো, এটাকে এলেগি বলে। তো এটার সিনোনিম হচ্ছে পয়েম অফ ল্যামেন্টেশন। এটাই হচ্ছে 22-23 সেশনে আসছিল। মানে এইগুলা ভাই মানে তোমার এখন প্র্যাকটিস করা, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলাই ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসবে। তাহলে কি বুঝতে পারছো? তাহলে হবে সিনোনিমগুলো পড়তে হবে। তাহলে অ্যান্টোনিমও সেম ভাই, দিন শেষে তো অ্যান্টোনিমও সেম। অ্যান্টোনিম খালি কি বিপরীত শব্দ, সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হচ্ছে তোমার বিপরীত শব্দ। সেম, পড়ার নিয়ম হচ্ছে সেম। আজকের ক্লাসটা আমাদের সবচেয়ে ছোট ক্লাস, মানে আমার স্ট্যান্ডার্ডে সবচেয়ে ছোট ক্লাস হবে আজকের ক্লাসে। কারণ ভাই আজকের ক্লাসে মেইনলি আমার টার্গেট হচ্ছে তোমরা কিভাবে পড়বা, তোমাদের পড়া কেমনে কমায় নিয়ে হচ্ছে পড়াটাকে গুছায় দেওয়া যায়, সিনোনিম অ্যান্টোনিম, সেটা আমার টার্গেট। তাহলে বুঝছো কেমনে পড়বা, আমি আরেকবার রিক্যাপ করি, এটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আসলে মেইন পার্ট আমি পড়ায় ফেলছি, আসলে এইটাই ইম্পর্টেন্ট আজকে। তাহলে প্রথম কথা ভাই, রং মেথডে কেউ পড়বা না, রং মেথড বাদ। রং মেথড কি? একটা বই খুলে র্যান্ডমলি এ দিয়া হচ্ছে 500টা শব্দ, বি দিয়া 500টা সিনোনিম শিখতেছো, মুখস্থ করতেছো, এটি জীবনও মনে থাকবে না এবং এগুলো ইফেক্টিভও না। এখানে প্রচুর আজাইরা হচ্ছে তোমাকে শব্দ শিখতে হচ্ছে যেগুলো কোনোদিন বিভিন্ন পরীক্ষায় আসেও নাই। হুদাই তোমার ব্রেনের উপর একটা চাপ হবে, প্লাস মনে থাকে না এগুলা। সো এগুলা কোনো লাভই হয় না, সো এগুলা বাদ। আর তুমি সারা জীবনই এ বির পরে আর যাইতেই পারো নাই। নিজেই বলো, তোমরা তো সিনোনিম অনেকে ট্রাই করছে এইভাবে পড়ার, জীবনে কোনোদিন এ বি সির পরে পড়তে পারছো, সিনোনিম অ্যান্টোনিম পড়তেও পারো নাই, তার মানে কি লাভও তো নাই। তাহলে এইভাবে পড়ে লাভ নাই। তাহলে তোমাকে কি করতে হবে? রাইট মেথডে পড়তে হবে। রাইট মেথড কি? যেহেতু এটা অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখছি যে বাংলাদেশের, এটা হোক মেডিকেল পরীক্ষা হোক, ভার্সিটি পরীক্ষা হোক, ডেন্টাল পরীক্ষা হোক, বিসিএস পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা, বাংলাদেশে গত 15 বছরের ঘুরে ফিরে বিভিন্ন বিসিএসে, মেডিকেলে, ডেন্টালে মিনিমাম কেউ যদি আরো বেশি পড়তে পারো আরো লাভ। 15 বছরের জায়গায় যদি কেউ 20 বছর, 25 বছর, 30 বছর পড়তে পারো আরো লাভ, লস নাই তো। বাট এটা হচ্ছে বেসিক। গত 15 বছরের বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি এবং সরকারি চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন মানে প্রশ্নগুলা, সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলা সলভ করতে হবে। ফার্স্ট কথা, সলভ করে মুখস্থ করতে হবে। কিভাবে পড়তে হবে? শুধু অ্যান্সার না, অ্যান্সারের শব্দার্থ জানতে হবে, বাকি 3টা অপশনেরও তোমাকে শব্দার্থ জানতে হবে, যে কেন বাকি 3টা হইলো না, কেন অপশনের এইটাই অ্যান্সার হইলো, এটা জানতে হবে। এবং সম্ভব হইলে ওই অ্যান্সার দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে হবে ইংলিশে, তাহলে জিনিসটা আরো ভালো মনে থাকবে। এইভাবে তোমাকে পড়তে হবে। আর সাথে কি করতে হবে? ফ্ল্যাশ কার্ড বানাইতে হবে। এখন ভাইয়া এই ফ্ল্যাশ কার্ডটা কোত্থেকে বানাবো? এটার জন্য একদম পারফেক্ট বই হচ্ছে আমাদের ইংলিশ ভোকাবুলারি। আমরা এইভাবেই যাতে তোমরা পড়ো, এই জন্যই ভোকাবুলারি বইটা এইভাবে সাজাইছি। আমাদের ইংলিশ ভোকাবুলারি পেজের, আমি পেজ নম্বরও বলে দিচ্ছি, আমার সামনে রাখা আছে, 51 থেকে 105 নম্বর পেজ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের। 51 থেকে 105 এই পেজগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের উপর। তো এইখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেন্টাল, বিসিএস, মেডিকেল, ভার্সিটি এবং সরকারি চাকরি পরীক্ষা মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 293টা সিনোনিম এবং অ্যান্টোনিম আছে। সিনোনিম একটু বেশি আসে, অ্যান্টোনিম একটু কম আসে পরীক্ষায়, তো এইগুলো আছে। তো তুমি কি করবা, যদি তোমার মানে আরো বেস্ট রেজাল্ট পাইতে চাও, এগুলো পড়ার পাশাপাশি ফ্ল্যাশ কার্ড বানাবা। নিজে কি করবা, একটা কার্ড নিবা, মানে একটা ছোট্ট কাগজ কাটবে, একটা পেজকে মনে করে অনেকগুলো ছোট ছোট কাগজের টুকরা কাটবা, সমান করে কাটবা। কাটার পর এক পাশে লিখবা হচ্ছে প্রশ্ন, আমাদের বই দেখেই প্রশ্নগুলো লেখো। যার কাছে এই ভোকাবুলারি বই আছে তার তো আর কিছু করার নাই, আরটিডিএস ইংলিশ ভোকাবুলারি বই যার কাছে আছে তার তো আর টেনশন করার কোনো কারণ নেই। সে কি করবা, সে হচ্ছে এই বইটা তুমি নিবা, নিয়ে তুমি সিরিয়ালি প্রশ্নগুলো তুলবা।
তুমি ফ্ল্যাশ কার্ডের এক পাশে হচ্ছে প্রশ্ন অপশন সহ তুলবা, আরেক পাশে হচ্ছে তুমি এখানে ঠিক যেই ব্যাখ্যা লেখা আছে, এখানে ব্যাখ্যাগুলো একদম ডিটেলস লেখা আছে, প্রত্যেকটা অপশনের তোমার হচ্ছে বাংলা লেখা আছে, ঠিক আছে? তো এটা লেখা তুলবা, তুলে হচ্ছে তুমি সাথে যদি পারো আরও একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ওই মানে যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তর দিয়ে একটা সেন্টেন্স তুমি তুলতে পারো। বাট এখানে এমনি সব কিছু দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো তুললেও হবে। হুবহু আমাদের বইয়ের এই ব্যাখ্যাগুলো হচ্ছে তুমি তুলবা, তোলার পর এরকম করে 293টা ফ্ল্যাশ কার্ড হবে। আর এগুলো তোলার সময় তো তুমি পড়ে পড়ে তুলবা, নাকি ঘুমায় ঘুমায় খালি তুলবা না, তুমি তো অবশ্যই তোলার সময় কিন্তু তোমার মোটামুটি পড়া হয়ে যাবে। যেমন তুমি তুলতেছো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সস্টেড, তুমি অপশনগুলো লিখলা, তুমি নিজেই চিন্তা করতেছো এক্সস্টেড মানে হচ্ছে আমি খুব এক্সস্টেড, মানে আমি অনেক টায়ার্ড বা খুব ক্লান্ত বোঝায়, তাহলে এটা সিনোনিম কি হইতে পারে তুমি নিজেই বুঝতেছো, ড্রেইনড। ড্রেইনড হচ্ছে এটার সিনোনিম। ড্রেইনড মানে হচ্ছে আমার সব এনার্জি ড্রেইন হয়ে গেছে, আমি খুব টায়ার্ড। তার মানে তুমি প্রশ্ন তোলার সময় দেখবো অনেকগুলো তোমার এমনি পড়া হয়ে যাবে, অনেকগুলো এমনি পড়া হয়ে যাবে। আর নিজে লিখে লিখে তুলতেছো, বাকি যেগুলো পড়া হবে না সেগুলোও দেখবা যে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে তুললা। এরকম করে 293টা ফ্ল্যাশ কার্ড বানাইলে, এটা বানাইতে হয়তো 2-4-5 দিন সময় লাগতে পারে। 293টা প্রশ্ন দেখে দেখে বই দেখে দেখে তুলতে ভাই অ্যাডমিশনের একটা স্টুডেন্টে তো 4-5 দিনের বেশি সময় লাগার কথা না, কারণ তোমার এখন ফাস্ট হইতে হবে, এফিসিয়েন্ট হইতে হবে, শেষ। তোমার তাহলে সিনোনিম অ্যান্টোনিম পুরাটাই ডান। এরপরে তুমি কি করবা, প্রত্যেকদিন তুমি 20টা-25টা করে র্যান্ডমলি কার্ড তুলবা। কার্ড তুইলা তুমি প্রশ্ন দেখা উত্তর বলার চেষ্টা করবা, উত্তর সঠিক হইলেও একবার ঘুরে দেখবা যে ঠিক আছে কিনা, আর বাকি 4টা দেখে নিলে আরেকবার একটু বললা যে হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা আমি তাহলে পারি। আর না পারলে তো অবশ্যই আরো বেশি করে হচ্ছে ঘুরে ওই ফ্ল্যাশ কার্ড থেকে পড়বা, আচ্ছা এটার উত্তর এটা 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 এটা। আচ্ছা, এতে করে কি হয় জানো, তোমার ব্রেইন অ্যাক্টিভ রিকলিং করে। তুমি যখন উত্তর না দেখে, যখন তুমি মানে প্রশ্ন দেখেই যখন মনে করার চেষ্টা করতেছো, তোমার ব্রেইন অ্যাক্টিভলি কাজ করতেছে। আর ব্রেইন যেই জায়গাটা অ্যাক্টিভলি কাজ করে সেই পড়াটা আমাদের ব্রেইন অনেক দিন মনে রাখতে পারে। এটা সাইন্টিফিক প্রমাণিত আর কি, সাইন্টিফিক্যালি প্রুভেন। বুঝতে পারছো? এই জন্য ফ্ল্যাশ কার্ড মেথডটা অনেক বেশি ইফেক্টিভ, বিশেষ করে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে। কারণ ভোকাবুলারি তুমি যদি বই খুলে রাখো, তোমার ব্রেইন কখনো অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করতেছে না। কেন চেষ্টা করতেছে না? কারণ তুমি যখন কোনো একটা শব্দের অর্থ পারতেছো না, সাথে সাথে তোমার চোখ চলে যাচ্ছে অ্যান্সারে। তার মানে তুমি ব্রেইনকে চিন্তাই করার টাইম দিচ্ছ না, যেটার অ্যান্সার কি হইতে পারে এটা চিন্তা করার আগেই তোমার চোখ চলে গেছে অ্যান্সারে। তাহলে তোমার ব্রেইন আসলে অ্যাক্টিভলি চিন্তা করতেছে না, সে খালি জাস্ট রিডিং পড়তেছে। রিডিং পড়াটাকে বলা হয় প্যাসিভ লার্নিং। তোমার ব্রেইন সবসময় বই থেকে পড়লে প্যাসিভ লার্নিং হয়। এই প্যাসিভ লার্নিং হইলে কোনো পড়া কম মনে থাকে। বাট তুমি যদি এইভাবে ফ্ল্যাশ কার্ড বানায় যদি অ্যাক্টিভলি পড়ো, কারণ তুমি তো এখানে শুধু প্রশ্ন লেখা আছে এই পাশে, উত্তর তো ওই পাশে লেখা, তুমি তো উত্তর দেখতে পারতেছো না। সো তুমি যদি শুধুমাত্র মানে প্রশ্নগুলো যদি পড়ো, এই যে তুমি কয়েক সেকেন্ড যে চিন্তা করতেছো, পারো না পারো, এই যে চিন্তা করতেছো না, এই জিনিসটা তোমার অ্যাক্টিভ রিকলিং। দেখবা তখন না পারলেও তুমি অ্যান্সারটা দেখার পরে তোমার এটা অনেকদিন মনে থাকবে। এটা কারণ তোমার ব্রেইন এখন অ্যাক্টিভলি কাজ করতেছে, তার হাতে কোনো অপশন নাই, সে চিন্তা করতেছে এটার অ্যান্সার কী ছিল একটু মনে করার চেষ্টা করি। বুঝতে পারছো? এই জিনিসটা অনেকদিন মনে থাকে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আশা করি হচ্ছে আমরা পারবো, এইভাবে তুমি পড়তে পারো। ঠিক আছে? অন্তত বেসিক হচ্ছে ফ্ল্যাশ কার্ড না বানাইলেও বেসিক হচ্ছে তুমি এইভাবে পড়বা। আর যারা ফ্ল্যাশ কার্ড বানাবা তারা আরো বেটার রেজাল্ট পাবা। ঠিক আছে? এই তো যারা এটা করবা। এবং আমি রেকমেন্ড করবো যারা ইংলিশে খুব দুর্বল, বিশেষ করে ভোকাবুলারি, ভাই আমি কিছুই পারি না, বিশ্বাস করেন এক্সস্টেড, এই যে আপনি বললেন এক্সস্টেড মানে যে খুবই ক্লান্ত, আমি এটাও জানি না। এক্সস্টেড হচ্ছে খুবই প্রচলিত একটা শব্দ। তুমি যদি এটাও না পারো, তার মানে আমি ধরে নিব তোমার ইংলিশ ভোকাবুলারির নলেজ অনেক কম। মানে তুমি জীবনে কখনো ইংলিশ পত্র পত্রিকা পড়ো নাই, ইংলিশ কখনো মুভি দেখো নাই, তুমি ইংলিশ সাবটাইটেল কোনোদিন পড়ো নাই, বা ইংলিশ কমেন্টারি তুমি কখনো শুনো না, আমি এটাই ধরে নিব। এক্সস্টেডের ইংলিশ মানে এটার বাংলা তোমার পারা উচিত, অন্তত আমি এটা বিশ্বাস করি। একজন ছেলে বা মেয়ে মেডিকেল পরীক্ষা দিবে, তার এক্সস্টেড মানে এমনিতেই জানা উচিত, তাই না? এখন কেউ যদি আমার বলে ভাইয়া টায়ার্ড মানে আমি জানি না, তাহলে তো আর হইলো না। তাইলে একটা ন্যূনতম বেসিক লেভেল তো তোমার আছে, তাই না? তো যারা ভোকাবুলারিতে খুবই দুর্বল তারাই ফ্ল্যাশ কার্ডটা অবশ্যই বানাবা, তাদের জন্য উপকার হবে। তোমার পড়া কমে আসলো, মাত্র 293টা প্রশ্ন ফ্ল্যাশ কার্ড বানাও, আর প্রত্যেক দিন এরকম 20-25টা করে ওই 293টা কার্ড তুলে প্র্যাকটিস করতে থাকো। তোমার জন্য লাইফ ইজি হবে, বিশ্বাস করো, তোমার জন্য ভোকাবুলারি কমন পাবা। এখন বলতে পারো ভাই এরপরও যদি কমন না পাইলে আর কিছু করার নাই, দেখো কিন্তু তুমি বসে ওই রকম গতানুগতিক ভাবে এ দিয়ে 500টা ভোকাবুলারি, বি দিয়ে 500টা অ্যান্টোনিম, এইগুলা শিখে তুমি কিছুই করতে পারবে না। তোমার ওটা ওইগুলো আরো বাজে মেথড, তোমার কিছু মনে থাকবে না। এর থেকে এটা বেটার, এবং এখান থেকেই প্রশ্ন আসে পরীক্ষায় ঘুরে ফিরে। সো এখানে মানে কমন পড়ার চান্স অনেক বেশি। স্টিল আমি বলছি 100% বলে পৃথিবীতে কিছু নাই আসলে, না পড়লে কিচ্ছু করার নেই। এখন ধরো কথার কথা, টিচার মনে করো যেদিন প্রশ্ন করতেছে, ধরো সে আগের দিন কোনো একটা ইংলিশ সিরিজ দেখতেছে,
বা ইংলিশ মুভি দেখতেছে, ওই সিরিজ বা মুভি দেখতে যে তার একটা শব্দ পছন্দ হয়েছে, সে দিয়ে দিল কি ওই শব্দ থেকে মনে করো সে তোমাকে সিনোনিম দিয়ে দিল, হইতেই পারে। হইতে পারে না? ধরো তোমাদের যেদিন টিচার প্রশ্ন করবে, ধরো মেডিকেলের প্রশ্ন করার জন্য বলছে আপনি 15টা ইংলিশ প্রশ্ন করেন, ধরো ওই লোকটা মনে করো ওই কি বলে আর আগের দিন রাতে মনে করো একটা ইংলিশ মুভি দেখতেছিল, দেখতে দেখতে তার হঠাৎ করে মনে পড়ছে আচ্ছা আমার তো সিনোনিম আমি মুভি থেকেই দিতে পারি, ধরো সে মুভির একটা শব্দ তার পছন্দ হয়েছে, মুভিতে মনে করো একটা ডায়ালগ থেকে একটা শব্দ পছন্দ হয়েছে, সে ওইটাই দিয়ে দিল। এরকম দিলে তো আসলে কিছু করার নাই, বুঝতেই পারতেছো তাই না? আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এই জন্য 100% গ্যারান্টি নেই, বাট মোটামুটি অ্যানালাইসিস করে দেখা গেছে যে গত 15 বছরের এইগুলোই যদি মোটামুটি পড়ো, তোমার জন্য প্রায় চান্স পাওয়ার সম্ভাবনা হচ্ছে 80 থেকে 90%। চান্স বলতেছি, কমন পাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আর একজন দুর্বল স্টুডেন্ট যে ভোকাবুলারি খুবই দুর্বল, তার পক্ষে এর থেকে বেশি পড়া সম্ভব না এই মুহূর্তে। তুমি 293টা প্রশ্ন তাও এখন চেষ্টা করলে ভালো মতো শেষ করতে পারবা, কিন্তু এই র্যান্ডমলি এ দিয়ে 500 শব্দ, বি দিয়ে 400 শব্দ এমনি পড়তে গেলে তুমি জীবনে এবিসির বাইরে কিছু পড়তেও পারবা না এবং এটা মনেও থাকবে না। তুমি তো দুর্বল স্টুডেন্ট, তোমার তাহলে ওইটা পড়ারও টাইম নাই, মনেও থাকবে না। তাহলে তোমার জন্য বেটার অপশন আসলে এইটাই, এটা ছাড়া আসলে অপশনও নাই কোনো। পড়ো, 80 থেকে 90% চান্স থাকবে কমন পাবা, আর না পাইলে নাই আর কি করা, অন্যগুলা দাগাবা। গ্রামার পার্টটা ভালো মতো পড়ো, গ্রামার যাতে ভালো দাগাইতে পারো, ঠিক আছে? গ্রামার তো পারা উচিত অন্তত, নাকি সেটাও পারবা না? তাইলে কিছুই না পারলে তো সমস্যা, তাই না? গ্রামার থেকে প্রশ্ন বেশি আসে। যেমন গত বছরে যদি আমি অ্যানালাইসিস তোমাদেরকে বলি, আমার সামনে বই আছে তো এই জন্য বই থেকেই বলি, এটা তো মুখস্থ আমরা করি না যে কোনটা থেকে কয়টা প্রশ্ন আসছে এক্স্যাক্ট, তো এত মুখস্থ রাখতে পারি না আমরা। যেমন গত বছর গ্রামার পার্ট থেকে তোমার প্রশ্ন আসছে কয়টা, 1 3 3টা 4টা 11টা। গ্রামার পার্ট থেকে আসছে 11টা, ভোকাবুলারি থেকে আসছে হচ্ছে 4টা, স্পেলিং থেকে আসছে 2টা, আর সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে 2টা, ঠিক আছে? বুঝতে পারছো? আমি কিন্তু প্রিপোজিশনটারে গ্রামার পার্টই ধরি আসলে, বুঝতে পারছো? আমি প্রিপোজিশনটারে গ্রামার পার্ট ধরি। তারপর ফ্রেজ এবং ক্লজ তোমাদের পড়াইছি, কিন্তু এগুলোকে আমি গ্রামার পার্টই ধরি, কারণ এগুলো আইডেন্টিফিকেশন করতে আসে, এটা কোন ফ্রেজ কোন ক্লজ, এগুলো গ্রামার পার্টেরই অংশ। আমি প্রিপোজিশনটারে আমি জানি না তোমরা তোমরা আসলে কি ধরো, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে আসলে ভোকাবুলারির মধ্যে ধরো, ঠিক আছে? আমরা বইয়ে ভোকাবুলারি হিসেবেই ধরছি, বাট আমি পার্সোনালি যদি আমারে জিজ্ঞেস করে, এটা সব বইয়ে ভোকাবুলারি হিসেবে ধরে দেখে আমিও ভোকাবুলারি হিসেবেই ধরছি, বাট পার্সোনালি যদি আমারে বলো, আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন এটা আসলে গ্রামারই, কারণ প্রিপোজিশন তো ভাই প্রিপোজিশন এটা গ্রামারের অংশ, পার্টস অফ স্পিচের অংশ আমার কাছে মনে হয় পার্সোনালি। সো অমনে চিন্তা করে আমি আসলে বলছি গত বছর তাহলে 4টা আসছে, স্পেলিং থেকে 2টা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা, 4টা আসছে তোমার ভোকাবুলারি থেকে। বা তুমি যদি প্রিপোজিশনটা যদি এর মধ্যে ফেলো, ঠিক আছে, ধরলাম 5টা আসছে ভোকাবুলারি থেকে আর 10টা আসছে গ্রামার থেকে, তো গ্রামার থেকে এরকমই থাকে, মোটামুটি 9-10টা প্রশ্ন গ্রামার থেকে আসে, বুঝছো? মোটামুটি প্রত্যেক বছরই গড়ে অন এভারেজ 9-10টা প্রশ্ন গ্রামার থেকে আসে। তুমি গ্রামারটা ভালো পড়ো, আর ভোকাবুলারির মধ্যে স্পেলিং তো পারবা, এখন সিনোনিম অ্যান্টোনিম না পারলা, বানান পারবা না, বানানো যদি না পারো তাহলে তো সমস্যা। তো একটু এইগুলা একটু করো, হয়ে যাবে মোটামুটি। আর এরপরও যদি মানে আমি তো বললাম এইগুলো তুমি ন্যূনতম পড়ো, ব্যাস, তারপরও যদি কমন না আসে কোনো টেনশন করার কারণ নাই। সিনোনিম অ্যান্টোনিম থেকে সর্বোচ্চ কপাল খারাপ হলেও 3 থেকে 4টা প্রশ্নের বেশি আসবে না, বাকি 11টা প্রশ্ন তো তোমার কমন থেকে আসবে। তুমি বাকি 11টার মধ্যে মিনিমাম 8-9টা পারবা না, তাইলেও তুমি ইংলিশ অনেক ভালো মার্কস তুলতে পারবা, বুঝতে পারছো? ধরো তোমার কপাল খারাপ, তুমি খুবই দুর্বল, সিনোনিম অ্যান্টোনিমে 4টা প্রশ্ন আসছে, এগুলো পড়ার পরও একটাও তুমি পারতেছো না, এগুলা কেমনে পড়তেছো? ওই যে 4টা অপশন সহ পড়তেছো, স্টিল তুমি পারতেছো না, তুমি ভাই বাকি 10টা বা 11টা তো পারবা, অন্য অন্য পার্টটা তো পারা উচিত, তাই না? স্পেলিং পারা উচিত, তোমার ট্রান্সলেশন পারা উচিত, ফ্রেজ ক্লজ এগুলো তো পারা উচিত, সুন্দর করে পড়াইছি, গ্রামার পার্ট তো পারা উচিত। বাকি 11টার মধ্যে 9টা-10টাও যদি পারো ভাই তুমি ইংলিশ ভালোই মার্কস পাবা, সমস্যা নেই, বুঝছো? আর জিকে আছে, জিকে দেখা যাবে যে ইংলিশ কঠিন হলে জিকে একটু সহজ হয়ে যাবে। ইংলিশ যদি কঠিন হয় দেখবা জিকেটা কঠিন করে না, জিকে সহজ হয়। যে কোনো একটা সাবজেক্ট কঠিন করবে মেডিকেল অ্যাডমিশন, এটাই নিয়ম। যেমন গত বছর বায়োলজি আর হচ্ছে তোমার কি বলে জিকেটা, গত বছর কি জিকেটা কঠিন আসলো? হ্যাঁ, গত বছর বায়োলজি আর জিকেটা একটু মনে করে আনকমন আসছে, ঠিক আছে? ইংলিশ কিন্তু গত বছর মোটামুটি সহজ আসছে। তার আগের বছর আবার ইংলিশ আর কেমিস্ট্রিটা একটু কঠিন আসছিল, জিকে বায়োলজি ফিজিক্স সহজ আসছে, বুঝছো? এইরকম মানে এক একবার এক এক রকম হবে। তো এইগুলা ভাই হবেই, যেটা কঠিন এটা সবার জন্যই কঠিন, তোমার একার জন্য না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু জাস্ট আমি তোমাকে একটা দেখাই যে কিভাবে আমরা প্র্যাকটিস করব, মানে কিভাবে আসলে আমরা পড়ব। আচ্ছা, সিনোনিম অফ আলট্রুইস্টিক ইজ, আসো তাহলে আমরা তোমাকে দেখাই যে আমি কিভাবে আসলে পড়তাম,
আই গেস এটা দেখলে তুমি আসলে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে বলো সিনোনিম অফ অ্যালট্রুইস্টিক। দেখি তো কেউ পারো কিনা, বলো তো অ্যালট্রুইস্টিক মানে কি? অ্যালট্রুইস্টিক শব্দের মানে জানো? অ্যালট্রুইস্টিক শব্দের মানে হচ্ছে, প্রথম কথা এটা পরোপকারী। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে বলি আমি কেমনে পড়তাম, আমি আমার পড়ার নিয়মটা বলি। দেখো, আমি পড়তাম এইভাবে, যে ধরো এরকম একটা প্রশ্ন আসছে, ঠিক আছে, আমি আগে চিন্তা করতাম অ্যালট্রুইস্টিক। অ্যালট্রুইস্টিক শব্দের মানে হচ্ছে যে পরোপকারী, মানে যে কোনো স্বার্থ ছাড়াই অপরের উপকার করে। কিছু মানুষ থাকে না, খুব ভালো মানুষ থাকে, স্বার্থ ছাড়াই অপরের উপকার করে, এরকম মানুষ পৃথিবীতে আছে, সংখ্যায় কম হইলেও আছে, একদম না থাকলে আমরা কেউ বাঁচতে পারতাম না, আছে এরকম মানুষ। তাহলে নিঃস্বার্থভাবে উপকার করে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা না করে নিঃস্বার্থভাবে উপকারী ব্যক্তি। তাহলে নিঃস্বার্থভাবে আমি তোমাদেরকে বলি উপকারী ব্যক্তি, এটাকে তোমার বলা হয় আলট্রুইস্টিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে চারটা অপশন আছে, আমি আগে প্রত্যেকটা অপশনের হচ্ছে তোমার কি করতাম, বাংলা অর্থ মনে করার চেষ্টা। ইনহিউম্যান শব্দের মানে হচ্ছে অমানবিক। ইনহিউম্যান শব্দের মানে হচ্ছে অমানবিক। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছো? অমানবিক, নিষ্ঠুর, এরকম কিছু। আচ্ছা, এবার আসো সেলফিশ মানে তো তোমরা জানোই ভাই, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। ঠিক আছে, আমি এইভাবে পড়তাম। মিরাজ, মিরাজ শব্দের মানে হচ্ছে মরিচিকা। ওই যে আমরা মরুভূমিতে হচ্ছে কি হয়, পড়ছো না ফিজিক্সে, যে মরুভূমিতে মনে হয় যে তোমার সামনে একটা পানির কুয়া বা পানির পুকুর পুকুর মনে হচ্ছে, কাছে যায় দেখলা যে আসলে কিছুই না, খালি ধুধু বালি। এই জিনিসটাকেই বলা হয় মরিচিকা। বা দেখবা প্রচণ্ড গরমের সময় পিচ ঢালা রাস্তায় মনে হয় যে রাস্তা পুরো পানিতে ভেজা আছে, একটু পরে যায় দেখবা যে না, কোনো পানি নেই, আসলে হুদাই পুরো রাস্তায়। মরিচিকা আর কি, মিথ্যা ভ্রম বা মরিচিকা। ঠিক আছে, তাহলে মিরাজ শব্দের মানে হচ্ছে মরিচিকা বা মিথ্যা ভ্রম। ঠিক আছে, তাহলে এই যে চারটা শব্দ বা তিনটা শব্দ আছে। আর বেনোভোলেন্ট মানে হচ্ছে পরোপকারী, মানে অপরের যে উপকার করে, পরোপকারী। তাহলে বলো তো অর্থ চিন্তা করলে কাছাকাছি কোনটা? অবশ্যই বেনেভোলেন্ট। অ্যালট্রুইস্টিক মানে নিঃস্বার্থভাবে উপকারী ব্যক্তি, আর বেনেভোলেন্ট মানে হচ্ছে পরোপকারী, ওই একই জিনিসই তো, অন্যের উপকার করতেছে। তাহলে এটার অ্যান্সার আসলে কি হবে? অ্যান্সার হবে আসলে এ। তাহলে দেখছো আমি কেমনে পড়তাম, আমি কিন্তু শুধু এটা পড়তাম না যে অ্যালট্রুইস্টিকের মানে অ্যান্সার হচ্ছে বেনেভোলেন্ট, বাকিগুলা দেখলাম না, না এরকম না, আমি সবগুলোর অর্থ আগে জানতাম। ঠিক আছে, এইভাবে করে পড়তে হবে। ক্লিয়ার? যেমন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাসথেটিক? বলো অ্যাসথেটিক কি? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাসথেটিক? এগুলো তোমরা পারবা, এই জিনিসগুলা হচ্ছে ঠিক আছে। অ্যাসথেটিক, অ্যাসথেটিক মানে হচ্ছে মানে মানে প্রচণ্ড মানে ধার্মিক ব্যক্তি, মানে যে ধর্মীয় কারণে হচ্ছে সকল ধরনের পাপ থেকে দূরে থাকে, সহজ কথা। মানে এখন ধরো ধর্মীয় কারণে, যেমন আমাদের ইসলাম ধর্মে মিথ্যা বলা মহাপাপ, ধরো সে জীবনে কখনো মিথ্যা বলে নাই, তাহলে বুঝতে পারছো যে সকল ধরনের পাপ থেকে হচ্ছে নিজেকে বিরত রাখে ধর্মীয় কারণে, এই ধরনের মানুষজনকে বলা হয় অ্যাসথেটিক। তাহলে এটার মানে বাংলাটা এরকম হইতে পারে যে ধর্মীয় কারণে পাপ থেকে বিরত থাকে যারা, বা ধার্মিক ব্যক্তি। এক কথায় তুমি বলতে পারো আসলে ধার্মিক ব্যক্তি, ধর্ম মেনে চলে, আসলে সহজ কথা। তাহলে ধর্মীয় কারণে পাপ থেকে বিরত থাকা, বিরত থাকে যারা। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন আসো, বলো প্রত্যেকটার অর্থ এভাবে তোমাকে
বুঝে পড়তে হবে। অ্যাসুয়েজ মানে হচ্ছে কোনো কিছুকে প্রশমিত করা, ঠিক আছে? অ্যাসুয়েজ মানে কোনো কিছুকে কি করা? প্রশমিত করা। অ্যাপ্লজ মানে কি? অ্যাপ্লজ মানে তো তোমাদের পারা উচিত। কারো কিছুকে কোনো একজন খুব ভালো কাজ করছে, আমরা কি করি? হাততালি দেই না? তার মানে সাধুবাদ জানানো বা করতালি দিয়ে অভিনন্দন জানানো, অ্যাপ্লজ, ঠিক আছে? বিউটিফুল মানে কি? সুন্দরী, তাই না? এগুলো তো আমরা পারি। আর অস্টিয়ার শব্দের মানে হচ্ছে লেগে থাকা বা প্রচণ্ড ডিসিপ্লিন ব্যক্তি, ঠিক আছে? প্রচণ্ড ডিসিপ্লিন ব্যক্তি। তাহলে অ্যাসুজ মানে কোনো কিছুকে প্রশমিত করা, মানে কোনো কিছুকে প্রশমিত করা বা কমিয়ে ফেলা, কোনো কিছুকে প্রশমিত করা। করা বা কমিয়ে ফেলা। অ্যাপ্লজ মানে হাততালি দেওয়া, মানে কাউকে অভিনন্দন জানানো, সহজ কথা। তাহলে অভিনন্দন জানানো, এটা তুমি লিখতে পারো, অভিনন্দন জানানো, হাততালি দিয়ে অভিনন্দন জানানো আর কি, ঠিক আছে? আচ্ছা, বিউটিফুল মানে তো তোমরা জানোই, সুন্দরী, ঠিক আছে? আর অস্টিয়ার মানে হচ্ছে প্রচণ্ড, মানে ডিসিপ্লিনের বাংলা কি? প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ মানুষ যে নিজেকে সকল ধরনের অন্যায় থেকে দূরে রাখে, বুঝছো? মানে প্রচণ্ড ডিসিপ্লিন। কিছু মানুষ আছে না যে যাদের সেলফ ডিসিপ্লিন অনেক উন্নত, মানে সেলফ ডিসিপ্লিন হচ্ছে খুবই জোস, যারা নিজেকে হচ্ছে অন্য সকল ধরনের উল্টাপাল্টা কাজ থেকে দূরে রাখতে পারে, কারণ সেলফ ডিসিপ্লিন ভালো। এরকম কিছু মানুষ বা তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে, দেখবা যে একটা ফ্রেন্ড সার্কেলে ছেলেদের মধ্যে ধরো দেখবা যে সবাই বিড়ি সিগারেট খাইতেছে, আছে কিন্তু এরকম, আমি দেখছি। আর একজনের মধ্যে একজন আছে, ঠিক আছে, বন্ধু, সারাদিন এদের সাথে আড্ডা মাড্ডা দেয়, কিন্তু স্টিল দেখবা যে কখনো বিড়ি সিগারেট বা কিচ্ছু খায় না, ঠিক আছে? কিচ্ছু খায় না, কারণ তার ডিসিপ্লিন অনেক বেস্ট লেভেলে আছে। এরকম মানুষজনকে তোমার বলা হয় অস্টিয়ার, মানে প্রচণ্ড ডিসিপ্লিন ব্যক্তি যে নিজেকে হচ্ছে এরকম উল্টাপাল্টা কাজ থেকে হচ্ছে দূরে রাখে, সেলফ ডিসিপ্লিন অনেক মারাত্মক। তাহলে বলো তো, এইটা অনেকটা এই অ্যাস্থেটিকের সাথে মিল আছে না? যে ধর্মীয় কারণে পাপ থেকে বিরত থাকতেছে, আর সে ধর্মীয় কারণ না হোক, সেও আলটিমেটলি পাপ থেকে বিরত রাখতেছে সেলফ ডিসিপ্লিনের কারণে। তাহলে কাছাকাছি মিনিং না? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? এইভাবে তোমাকে আসলে মানে পড়তে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ জেনে দেন তোমার হচ্ছে আগাইতে হবে। তাহলে কি বুঝতে পারছো? এইভাবে সিনোনিম পড়বা, এইভাবে অ্যান্টোনিম পড়বা। আমি তোমাদেরকে জাস্ট পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, প্র্যাকটিস করো। বুঝতেই পারতেছো পড়ার নিয়ম কি আর কেমনে পড়বে, এটাই আসলে দেখানোর উদ্দেশ্য। বাকিটা তো তোমার নিজেরা পড়তে হবে এখন বৈশা বৈশা, তাই না? নিজে বৈশা বৈশা হচ্ছে পড়বা। বাট আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি যে কেমনে পড়তে হয় সিনোনিম অ্যান্টোনিম। আর পড়া কমায় দিছি, সবচেয়ে বড় কথা। আমি হয়তো এই ক্লাসটা না করলে তোমরা ওই যে এবিসি ওই গতানুগতিক বইতে পড়তা। আশা করি আজকে ক্লাসের পরে তোমরা বুঝতে পারছো কেমনে পড়তে হয়। আমাদের ভোকাবুলারি থেকে পড়ো পাবা, এবং সাথে আমরা আরও কিছু পিডিএফ দিব। আমাদের পেইড ব্যাচের তোমাদের জন্য আমরা আরও কিছু এক্সট্রা পিডিএফও দিব। এই 293টা আছে, এই 293টার বাইরে আমরা আরও 150 হচ্ছে পিডিএফ দিব। যদি সময় থাকে তোমরা এই 293টা আগে পড়বা, পড়ার পর ওই 150 হচ্ছে পিডিএফ দিব, ওইখানেও সেম এরকম ব্যাখ্যা সহ সব কিছু দেওয়া থাকবে। ওইগুলোও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরও প্রশ্ন আর কি, সেইগুলোও তোমরা দেখো। তাইলে তোমাদের মোটামুটি হচ্ছে 400 450 হচ্ছে হয়ে যাবে। আর যদি কেউ না পারো, তুমি ভাই 293টাই দেখো, এটা দেখলেই হবে, এটা দেখলেই যথেষ্ট। আর ওটা দেখলে আরও ভালো হয়, আরও 100 150 তোমাদেরকে আমরা টাইপ করে পিডিএফ দিব, ঠিক আছে? আরও প্র্যাকটিসের জন্য, সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য। দেখবা চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো থাকবে মূলত, দেখবা এগুলো এরকম করে ফ্ল্যাশ কার্ড যদি সময় থাকে। শুনো ভাই, সময় কিন্তু এখনো ভালোই আছে, খারাপ না। তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি, দেখছোই তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে নিয়ে গেছে, 1 তারিখে নিয়ে গেছে ফেব্রুয়ারি। তার মানে কিন্তু তোমাদের হাতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে কি আছে, টাইম আছে। কিন্তু তুমি চাইলে কিন্তু ইজিলি হচ্ছে তুমি মানে এটা কি মাস, এটা হচ্ছে অক্টোবর মাসের শেষের দিক। তুমি চাইলে ইজিলি হচ্ছে তুমি নভেম্বর ডিসেম্বর বা 2-2.5 মানে জানুয়ারিতেও যদি পরীক্ষা হয়, 2.5 মাসের মতো তোমার হাতে টাইম আছে, সম্ভব এখনো। এই 293টা শব্দ তোমার লেখাই আছে বইয়ের মধ্যে, দেখে দেখে খালি তুলবার, তোলার সময় অনেকটুকু পড়া হয়ে যাবে। 4-5 দিনের মধ্যে এটা ফ্ল্যাশ কার্ড বানায় ফেলা সম্ভব। দেন প্রত্যেক দিন 20টা করে এরকম র্যান্ডমলি রিভিশন দিবা, শেষ। বা তুমি কার্ডের মধ্যে নম্বর দিয়ে রাখবা যে আজকে আমি 1 থেকে 20 পর্যন্ত রিভিশন দিব, কালকে আমি 30 থেকে 40 পর্যন্ত রিভিশন দিব, তারপরের দিন আমি 50 থেকে 60 পর্যন্ত রিভিশন দিব। তুমি আলাদা করে রাখলা কার্ডগুলা,
1 থেকে 20 বা 30 একটা বক্সে রাখলা, 31 থেকে 60 আরেকটা বক্সে রাখলা, এরকম করে আলাদা করে রাখলা যে আজকে এই 30টা রিভিশন দিবে, এই বক্সের 30টা, কালকে এই বক্সের 30টা, তারপরের দিন এই বক্সের 30টা রিভিশন দিবে, এরকম করে করে তুমি দাও। প্রতি 10 দিনে দেখবা তোমার একবার করে রিভিশন হয়ে যাবে। আবার দিবা, 10 দিন শেষ হয়ে গেলে আবার দিবা, কারণ সিনোনিম অ্যান্টোনিম কিন্তু তোমার অনেক পেইন দেয়। আবার ওই জিনিসগুলো আবার রিভিশন দাও, এরকম করে করে দেখো কি বলে 2.5 মাসে তুমি মিনিমাম 4-5 বার রিভিশন দিতে পারবা এগুলা। তো 4-5 বার যদি মোটামুটি 293টা শব্দ প্রশ্ন মানে 293 ইন্টু 4, তাহলে 1172টা তোমার হচ্ছে শব্দ শেখা হয়ে গেছে। এই 1172টা শব্দ সাথে যদি আরেকটু টাইম থাকে আমরা আরও পিডিএফ দিব, সেগুলো থেকে আরও 100-150 মানে হচ্ছে আরও 400-500 শব্দ, মোটামুটি তোমার 1500 শব্দ সুন্দর সিস্টেমিক ওয়েতে পড়া হলো। আর এই 1500 শব্দ দেখবা এ থেকে জেড পর্যন্ত মোটামুটি সবগুলা লেটারেরই হচ্ছে আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, পড়ে যাও ইনশাল্লাহ। এর থেকে ভালো আর কি শিখতা বলো, 1500টা নতুন শব্দ শেখা হয়ে যাচ্ছে। কিন্তু চাপ মনে হবে না, মনে হবে আমি প্রশ্ন সলভ করতেছি, মাত্র 293টা, প্রতিদিন 20টা বা 30টা করে প্রশ্ন দেখতেছো, অ্যাক্টিভ রিকলিং করতেছো, দেখবা তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম এইটুকুই, ঠিক আছে, ওকে। আর এবার আসো হচ্ছে স্পেলিং। আচ্ছা, স্পেলিং জিনিসটাও কি আসলে প্র্যাকটিস। এই সিনোনিম অ্যান্টোনিম পড়ার সময় এই যে অনেকগুলো শব্দ শিখতেছো না, এই শব্দগুলোই আসলে তোমার এই যে ফ্ল্যাশ কার্ড বানাচ্ছ না, এই ফ্ল্যাশ কার্ড দিয়েই তোমার স্পেলিংও হয়ে যাবে। এই ফ্ল্যাশ কার্ড দিয়ে তোমার কি হয়ে যাবে, স্পেলিং হয়ে যাবে। স্পেলিং মানে তো বানান, যেমন তোমার পরীক্ষায় আসবে সেলফিশ, হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো, মানে নিচের কোন শব্দটা হচ্ছে সঠিক, ইংলিশে দিবে 4টা অপশনের মধ্যে দেখা গেল যে সেলফিশটা হচ্ছে সঠিক। বুঝতেই পারতেছো, মিরাজ বানানটা কি, মানে এইগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। তুমি সিনোনিম অ্যান্টোনিম যখন এরকম অপশন সহ যখন তুমি মনে করো ফ্ল্যাশ কার্ড বানাবা, হয়ে যাবে। তো আমরা বুঝতেছো, আমরা কিন্তু তোমাদেরকে বইয়ের জিনিসগুলোও দিচ্ছি, সাথেই যে এই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাট তুমি আগে কোনটা পড়বা, আগে পড়বা হচ্ছে বইয়েরটা পড়বা, 293টা শব্দ, 293টা হচ্ছে কি বলে প্রশ্ন পড়বা। দেন তোমার হাতে সময় থাকলেই যে আমি যে পিডিএফটা দিব, এখানে অনেক বেশি আছে আসলে, 300টার মতো প্রশ্ন আছে। যাই হোক, এখান থেকে তুমি যতগুলা পারো একটু দেখলা, প্র্যাকটিস করলা, বুঝছো, আমরা সলভ সহ দিব আর কি, এখানে দাগানো থাকবে, সলভ সহ থাকবে, তুমি একটু প্র্যাকটিস করলা, দেখলা, তাইলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ভাই তুমি অনেক কমন পাবে। এখানে চাকরি পরীক্ষার বাকি প্রশ্নগুলো আছে, যেগুলো এখানে নাই, এগুলো ম্যাক্সিমাম এখানে আছে। কিছু কমন পাবা, কিছু মিলে যাবে, আর কিছু আনকমনও আছে পিডিএফটা, বুঝছো। তাহলে এই পিডিএফটা দেখবা, আর হচ্ছে এই যে এই বইয়ের এইগুলা দেখবা। তোমার ভাই সিনোনিম অ্যান্টোনিম একদম মনে করো অ্যাডমিশন বা বাংলাদেশের পরীক্ষার জন্য তুমি বস। বাইরে যাইতে গেলে হয়তো আরও শব্দ শিখা লাগতে পারে, এটা হু নোজ, বাট বাংলাদেশের পরীক্ষায় তুমি আটকাবা না কোনো পরীক্ষা। আমার টার্গেট আপাতত এইটাই। আমি তোমার বাংলাদেশের অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, আমি তোমার এখন আইএলটিএস-এর জন্য পড়াচ্ছি না, আমি তোমার স্যাট পরীক্ষার জন্য পড়াচ্ছি না, জিআরইর জন্য পড়াচ্ছি না, যেগুলো বাইরে যাওয়ার জন্য ইংলিশের পড়তে হয়, ইংলিশ উপর পরীক্ষা দিতে হয়, এগুলোর জন্য আমি এখন পড়াচ্ছি না। সো আমার টার্গেট যেটা, সেটাতে আমি ফোকাসড থাকি, বুঝতে পারছো। আর এইগুলো যখন তুমি ফ্ল্যাশ কার্ড বানাবা, তোমার অটোমেটিক তোমার নাম মানে বানান মুখস্থ হয়ে যাবে। যেমন এই যে অ্যাফেকশনেট, ধরো এইটাই তোমার স্পেলিং আসতে পারে না, অ্যাফেকশনেট বানানটা কি আসতে পারে। তারপরে ধরো তোমার প্রোগ্রেসিভ বানান দিতে পারে না, দিতে পারে। তারপরে হচ্ছে তোমার ইনজেনিয়াস বানান দিতে পারে না, দিতে পারে। পারসেপটিভ বানান দিতে পারে না, দিতে পারে। তার মানে সিনোনিম অ্যান্টোনিম লেখার সময় তুমি যখন মোটামুটি ফ্ল্যাশ কার্ড বানাবা, দেখবা তোমার অনেক স্পেলিংও মোটামুটি শেখা হয়ে গেছে। এখন রেস্টুরেন্ট বানান যদি আসে, এটা তো পারা উচিত ভাই। মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট বানান আসলে পারা উচিত না, ছোটবেলায় শিখছো, উচিত কিনা তুমি নিজেই বলো। তারপর অ্যাসাসিনেশন পারা উচিত। এই যে ডিকটেটর, এই যে এত খালি ডিকটেটর উচ্চারণ করলে এই কয়েকদিনে, এগুলা কি পারা উচিত না এখন যদি পরীক্ষায় বানান আসে? তারপরে ইন্টেরিম গভর্নমেন্ট, ধরো ইন্টেরিম শব্দটা আসছে, ইংলিশ বানান আসছে ইন্টেরিম, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টেরিম গভর্নমেন্ট, বানান পারা উচিত না বলো। তারপরে কনস্টিটিউশন মানে সংবিধান, এই যে এত আলোচনা হচ্ছে কনস্টিটিউশন নিয়ে, কনস্টিটিউশন যদি বানান আসে, পারা উচিত না? তারপরে তোমরা করোনার সময় কি করতা, কোয়ারেন্টিন করতা, কোয়ারেন্টিন বানান আসলে পারা উচিত না? মানে বলো, পরিচিত শব্দ থেকেই আসবে। সেপারেট পারা উচিত না? 1 বছর আসছে মেডিকেলে, সেপারেট শব্দের সঠিক বানান কোনটা, পারা উচিত কিন্তু, ঠিক আছে। তারপরে ধরো অ্যাডিশন, এক্সামিনেশন, ঠিক আছে। মিসসেলেনিয়াস মানে বিবিধ, এগুলা পারা উচিত তোমাদের, বুঝতে পারছো। মানে একটু জাস্ট দেখবা, তাইলেই হবে। মানে স্পেলিং এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতেই পারতেছো। স্পেলিং এখন আমি কি বলবো, ইংলিশে হাজার হাজার শব্দ আছে, যে কোনো শব্দ আসতে পারে, তবে তোমাদের পরিচিত শব্দ থেকেই মেডিকেলে আসে। মেডিকেলে খুব কঠিন স্পেলিং নর্মালি দেয় না, পরিচিত শব্দ থেকেই দেয়। দেখবা ডিকটেটর, এটা চলে আসছে। ইন্টারিম গভর্নমেন্ট, দেখবে এই বানান চলে আসছে। দেখবা কনস্টিটিউশন, এটা চলে আসছে। দেখবা প্রেসিডেন্ট বানান চলে আসছে, রেস্টুরেন্ট বানান চলে আসছে, লেফটেন্যান্ট বানান চলে আসছে, কর্নেল বানান চলে আসছে, সাইকোলজি বানান চলে আসছে,
এইগুলো থেকেই দেখবে যে মোটামুটি তুমি পেরে যাবা। সেটারও আমি একটা পিডিএফ দিয়ে দিব, আর আমাদের বই তো আছেই, বই আছে প্লাস পিডিএফ আরও এক্সট্রা আছে, আমরা দুইটা মিলে সাজাইছি যে বই দিব প্লাস আমরা আরও কিছু এক্সট্রা পিডিএফ দিব, এই দুইটা মিলে পড়লে একদম 100% কাভার হবে। আর যদি একদম কম পড়তে পারো তুমি আগে বইটা পড়ো দেন পিডিএফটা পড়ো। বাট স্পেলিং তো আসলে পড়ার কিছু নাই ভাই, আমি তো নিজে এটা পড়েও যাইনি, বিশ্বাস করে এখন আমি বলি স্পেলিং পার্টটা আমি নিজে পড়েও যাইনি, কারণ এটা বানান আসবে ভাই, এটা পড়ার কি আছে। আমি ইংলিশের মোটামুটি সারা জীবন ইংলিশ রচনা লিখছি না, ইংলিশ রচনা ইংলিশ প্যারাগ্রাফ লিখছি না, এগুলো লিখতে লিখতেই তো আমি অনেকগুলো শব্দের স্পেলিং এমনিতেই পারি। তো দেখা গেছে যে এইগুলো আমি পড়েও যাইনি, না পড়ে আমি গেছি, এগুলো কি পড়ার কিছু আছে? বানান তুমি বলো, ব্যাপারটাকে তুমি ভেবে চিন্তা করো, তুমি বাংলা বানান কোনোদিন ঠিক মতো পড়ে গেছো বলো তো পরীক্ষায়? এই যে বাংলা সেকেন্ড পেপার যে পরীক্ষা দিলা, তুমি বাংলা বানানের নিয়ম পড়ো, নিয়ম পড়ার মতো একটা ব্যাপার ছিল, বাংলা বানানের তুমি নিয়ম পড়ছো, বাট তুমি কি বাংলা বানান আসলে আমরা পড়ে গেছো? যদিও পড়ো, হাতে গোনা ওই গত 5 বছরের বোর্ডের প্রশ্নই পড়ছো না? স্পেলিংও সেম। যদি পড়তে চাও ওই গত 15 বছরের বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটি চাকরি পরীক্ষার প্রশ্ন পড়বো, যেটা আমাদের ভোকাবুলারি বইয়ে দেওয়া আছে এমনি করে। সাথে আরও যদি পড়তে চাও গত 15 বছরের চাকরি পরীক্ষার প্রশ্ন, এই যে এইগুলো, এইটাই সেইগুলো। স্পেলিংয়েরও আরেকটা পিডিএফ আছে, আমি দিয়ে দিব না, ওইটা ওই সেম, ঠিক আছে? এগুলো একটু দেখবা, দ্যাটস ইট, আর কিছু না। দেখবা, প্র্যাকটিস করবা, ব্যাস। বানান বানান কি আর তুমি আলাদা করে এরকম পড়বা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। দেখছো একদম ছোট্ট ক্লাস, কারণ আসলে পড়ানোর মতো না, তোমরা কেমনে পড়বা সেটাই গাইডলাইন করাটা আসলে মেইন উদ্দেশ্য ছিল, এবং তোমাদের পড়াটাকে কমায় নিয়ে আসছি। এখন একটু মনে হচ্ছে না যে সিনোনিম অ্যান্টোনিম অথই সাগর, বাট ভাইয়া বলার পরে এখন মনে হচ্ছে না, মাত্র 293টা প্রশ্ন, তো ফ্ল্যাশ কার্ড বানায় 4-5 দিন যদি বানাইতে পারি, তারপরে প্রতিদিন 30টা করে দেখবো, বক্স করে আলাদা করে রাখবা, বক্সে বক্সে প্রথম 30টা এক বক্সে, তারপরের 30টা আরেক বক্সে, প্রতিদিন একটা করে বক্স রিভিশন দিবা। এখন মনে হচ্ছে না যে না একটু ইজি মনে হচ্ছে না, এত কঠিন না, মানে এখন জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি, গুছাইয়া দিছি। এখন দেখবো তোমার কাছে আর মানে অথই সাগরের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে 293টা শিখলে হ্যাঁ মোটামুটি আমার প্রায় 1172টা শব্দ শিখা হয়ে যাবে। এগুলা 4-5 বার করে এরকম রিভিশন দিলে, প্রতিদিন 30টা করে ফ্ল্যাশ কার্ড দিয়ে রিভিশন দিলে মোটামুটি তোমার ব্রেইন অ্যাক্টিভ রিকলিং করলে দেখবা ভালো মনে থাকবে, তুমি পারবা, তুমি মোটামুটি অপশন দেখে দাগে আসতে পারবা। ঠিক আছে, তো এটাই আসলে তোমার কাজ, বুঝছো? পড়া কমায় দিছি, গুছায়া দিছি, এখন জাস্ট খালি তুমি একটু গুছায়া পড়ো। ঠিক আছে, তাহলে দয়া করে আজকের পর থেকে আর কেউ এটা বললো না ভাই সিনোনিম কোনগুলা পড়বো, বুঝতেই পারতেছো কি পড়তে হবে, ABCDEF এইরকম করে কি আর সিনোনিম অ্যান্টোনিম পড়বা না? পড়বা কি, প্রশ্ন ধরে ধরে পড়বা। আর সময় থাকলে, সময় থাকবে আছে, একটু ফ্ল্যাশ কার্ড বানাও, যারা বেশি দুর্বল একটু ফ্ল্যাশ কার্ড বানাও, 4-5 দিন লাগবে, বইয়ে সব লেখাই আছে, তুমি দেখা দেখা তুলা ফ্ল্যাশ কার্ড বানাইতে কয়দিন লাগে? 293টা প্রশ্ন তুলতে একটু একটু খাটো ভাই, একটু পরিশ্রম করো নিজের জন্যই তো। এই সিনোনিম অ্যান্টোনিম যদি 2 মার্কস বা 3 মার্কস তুমি বেশি পাও, বিশ্বাস করে এই 2-3 মার্কসে দেখবে তোমার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে। মেডিকেল অ্যাডমিশনে 0.5-এর জন্য চান্স মিস হয়, সেই জায়গায় সিনোনিম অ্যান্টোনিম থেকে গড়ে গত 11 বছরে 7 বার 2টা করে প্রশ্ন আসছে, 3 বার 4টা করে প্রশ্ন আসছে, আর 1 বার 3টা প্রশ্ন আসছে, তার মানে গড়ে মিনিমাম 2টা প্রশ্ন থাকবেই। তো তুমি 2টা প্রশ্ন যদি পেরে যাও এইটুকু পরিশ্রম করে, 4-5 দিনের পরিশ্রমে, ফ্ল্যাশ কার্ড বানানোর পর তো খালি একটু রিভিশন দিবা, রিভিশন দিতে এত টাইম লাগবে না, এই পরিশ্রমে যদি তুমি পেরে যাও ভাই 2টা মার্ক, মানে বুঝতেছো 0.5-এর জন্য চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে। আমার এক বন্ধু ক্লোজ ফ্রেন্ড, ও পরে বুয়েটে চান্স পাইছে, ও বুয়েটের জন্যই পড়তেছিল ইঞ্জিনিয়ারিং এর জন্য, বাট স্টিল মেডিকেল পরীক্ষা সবার আগে হয়, তো পরীক্ষা দিছে। আমাদের সময় কাটমার্ক ছিল 63.5, 2016-17 কথা বলতেছি, 16-17 সেশনে কাটমার্ক ছিল 63.5, আমার বন্ধু পাইছে কাটায় কাটায় 63, কাটায় কাটায় 63 পাইছে। তো সে ভালো স্টুডেন্ট, ও তো বুয়েটের জন্যই পড়তেছে, খুবই ভালো, বাট বিশ্বাস করতে পারো কিনা জানি না, আমাদের সময় অক্টোবরের 7 তারিখে মেডিকেল পরীক্ষা হয়েছে, অক্টোবরের 7 তারিখে, বুয়েটের পরীক্ষা হয়েছে অক্টোবরের 22 তারিখে, এই যে মাঝখানে 15 দিন না, আর রেজাল্ট দিয়ে দিছে অক্টোবরের 10 তারিখে মেডিকেলের রেজাল্ট। এই অক্টোবরের 10 তারিখে রেজাল্ট দেওয়ার পরে এই 10 থেকে বুয়েটের পরীক্ষা কয়দিন হইলো? 12 দিন। আবার বুয়েটের রেজাল্ট দিল কয়দিন? রেজাল্ট কিন্তু বুয়েটের রেজাল্ট কিন্তু দেরিতে দেয়। আমাদের সময় কোনো প্রিলি ছিল না, বুঝছো? আমাদের সময় বুয়েটের প্রিলি পরীক্ষা হইতো না, মার্কস দেখতো, এইচএসসির মার্কস থেকে প্রথম ধরো 10,000 বা 11,000 সরাসরি রিটেন দিত, 600 মার্কে রিটেন দিত। আমাদের সময় প্রিলি ছিল না আর কি, বুঝছো? বুয়েটের রিটেনের রেজাল্ট দিতে প্রায় 10, 12, 14 দিন লাগে। তো রেজাল্ট দিছে আমার মনে আছে নভেম্বরের 3 বা 4 তারিখের দিকে রেজাল্ট দিছে। তাহলে এই যে অক্টোবরের 10 তারিখ থেকে বুয়েটের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত নভেম্বরের 3-4 তারিখ, ও কিন্তু ভালো স্টুডেন্ট, বুয়েটে চান্স পাবে এটা ধরে নিছি, টপার ছিল, আমার এনডিসির আমার মতোই টপার ছিল, আমরা ধরে নিছি যে ও পাবেই, এবং ইঞ্জিনিয়ারিং এর জন্যই পড়তেছে, ওর বাপ মাও জানে ও পাবে। কিন্তু এই যে মেডিকেলে 0.5-এর জন্য চান্স হইলো না, যেহেতু প্রথম পরীক্ষা অ্যাডমিশন, 0.5-এর জন্য চান্স হইলো না, দেখো ছেলেটা ওর এই অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের 3-4 তারিখ বুয়েটের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ওর আম্মা মানে এমন পেইন দিছে ওরে, মানসিক পেইন দিয়ে উড়ায় ফেলাইছে, ও আমার নিজে বলছে
যে আমার জীবনের সবচেয়ে ওর্স্ট টাইম হচ্ছে এই 22-24 দিন। বুয়েটের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এই 0.5-এর জন্য আমি চান্স পাই নাই। এটা ওর মা মিনিমাম আমার 500 বার বলছে, এবং অনেক বুঝোই তো বাপ মারা খুব হাইপার থাকে, এটা আসলে ঠিক না। আমার ফ্রেন্ডের আম্মু আসলে যাই হোক আমার ফ্রেন্ডের আবার বিয়ে হয়ে গেছে কয়েকদিন আগে, হচ্ছে বিয়ে খেয়ে আসছি আর কি, মানে ওর বিয়েতেও গেছিলাম আমি, বিয়ে খেয়ে আসছি গত বছর। এখন তো সবই, এখন তো ভালো, ছেলে ভালো, বুয়েট থেকে পাশ করছে, চাকরি টাকরি করতেছে, খুবই ভালো, এখন তো কোনো সমস্যা নেই। কিন্তু ওই 24টা দিন ও নিজে বলছিল ওই সময়টায় ওর লাইফে সবচেয়ে টাফ 24টা দিন ছিল। ওর আম্মা মনে করে মিনিমাম 500 বার শুনাইছে ওরে, তুই 0.5-এর জন্য চান্স পাস নাই, বুঝছো। আর ওইদিকে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছি, তো বলছে যে তোর বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পাওয়া যায় আর তুই 0.5-এর জন্য চান্সই পাস না, তুই কেমন ছেলে হ্যান তেন, বুঝোই তো। অথচ ছেলে কিন্তু ভালো, বুয়েটে আলটিমেটলি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে, ও পাবে এটা আমরাও জানতাম। কিন্তু দেখো স্টিল পেইন খাইছে ওই 20-25টা দিন। তার মানে বুঝতেছো 0.5 মার্কসও ইম্পর্টেন্ট। তাহলে তুমি একটু নিজের ভাই 2-3 মার্কস বাড়ানোর জন্য ফ্ল্যাশ কার্ড দিয়ে 4-5টা দিন একটু কষ্ট করতে পারবা না। আর তোমার তো মেইন টার্গেট মেডিকেল, আমার বন্ধুর না মেইন টার্গেট ছিল বুয়েট, ওরটা হিসাব আলাদা। তোমার তো ভাই আসল টার্গেট এটা, তো আসল টার্গেটের জন্য ভাই 4-5 দিন কষ্ট করতে পারবা না, বাস্তবতা কিন্তু এইটাই করতে হবে। কারণ 0.5-এর জন্য চান্স মিসছে আমার কাছের বন্ধুর গেছে, আমি নিজে দেখছি। আর সেই জায়গায় ভাই 2-3 মার্কস অনেক হিউজ। তো এইভাবে পড়ো, এরপরও যদি কমন না আসে কিছু করার নাই, তোমার হাতে আসলে ছিল না এটা, তাই না? এর থেকে তো বেশি পড়া সম্ভব না আসলে, যে কিছুই পারো না, বা যে মোটামুটি অল্প পারো বাট বুঝতেছো না কেমনে পড়বা, এর থেকে তো বেশি পড়া সম্ভব না। কিন্তু এইটুকু তো বেসিক, এইটুকু এফোর্ট তো তোমার দিতেই হবে, মিনিমাম তো এইটুকু এফোর্ট তোমার দিতে হবে। নাকি নাকি তুমি একদম না পড়ে সিনোনিম অ্যান্টোনিম দিতে যাবা, তা তো আর যাবা না, বুঝছো। এফোর্টের একটা লেভেল থাকে, এটা হচ্ছে মিনিমাম বেসিক এফোর্ট। এইটুকু এফোর্ট যদি দাও ইনশাল্লাহ তুমি 80-90% কমন পাওয়ার নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি, বাট 100% দিব না কখনোই, ঠিক আছে? এইটুকু তো ভাই তোমারে করতে হবে। নাকি তুমি এখন মানে 100% না দেখে তুমি কিছুই পড়বা না, ধুর না পড়া যায়, এটা তো আর করা যাবে না, তাই না? তো এইটুকু পড়ো, ইনশাল্লাহ তোমরা ভালো করবা, ঠিক আছে? আজকে তাহলে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ছবি দিব ঢাকা মেডিকেলের হচ্ছে হল ফেস্টের। তোমরা আশা করি এই ছবিগুলো দেখে অনেক ইন্সপায়ার্ড হবা, ছেলেরা এবং মেয়েরা ইন্সপায়ার্ড হবা যে না ইনশাল্লাহ ডিএমসিতে চান্স পেয়ে আমরা এরকম হল ফেস্ট করব। আজকে শুধু ছেলেদের হল ফেস্ট, এর কয়েকদিন পরে হয়তো মেয়েদের আলাদা করে হল ফেস্ট হবে। মানে হল তো বুঝোই, ছেলেদের হল আলাদা মেয়েদের হল আলাদা না, এটা শুধু হল ভিত্তিক প্রোগ্রাম। তো আজকে ছেলেদের হলের প্রোগ্রাম আর কি, আমরা সবাই যাচ্ছি, অর্থাৎ সব ভাইয়ারা তুমি যাদেরকে চিনো, ঠিক আছে? রিজবি, আমি, জাদিদ, তুরাব, সাদি, অন্তর, মাইনুল, শুভ ভাই, মানে যারা আছে আমাদের পুরো আরটিডিএস এর পুরো টিচার প্যানেলে সবাই আজকে আমরা যাচ্ছি। কারণ এখানে তো আর কোনো মেয়ে টিচার নাই আসলে, ঠিক আছে? মেইন টিচার প্যানেলে ব্যাকএন্ডে আছে, আমাদের ব্যাকএন্ডে অনেক মেয়ে জুনিয়ররা কাজ করতেছে, ওরাও পরিশ্রম করতেছে, বাট মেইন টিচার তো তোমরা আমাদেরকেই দেখো, ছেলেদেরকে দেখো। তো আমরা সবাই আজকে ওই হল ফেস্টে যাচ্ছি আর কি, ঠিক আছে? একটু পরে এই 3:30-4:30টায় খেলা, ফুটবল খেলা হচ্ছে 4:30টায়, তো আমি একটু পরে আধা ঘন্টা পরে হচ্ছে বেরোবো, একটু খাওয়া দাওয়া করে বেরোবো। রাত্রে খাইতে হবে, সরি খাবো না, কি বলতেছি, খাবো কেন, রাত্রে হচ্ছে একদম না খেয়ে আসি, বুঝছো? ধুমায় আজকে রাত্রে খাবো একদম, এই জন্য মানে আর খাই নেই সারাদিনে, ঠিক আছে? তো একদম এখন খাবো না, সরি ভুলে বলে ফেলছি, এখন না খেয়ে বের হবো যাতে ক্ষুধাটা আরো বাড়ে, যাতে রাত্রে একদম ওই যে গ্র্যান্ড ডিনার আর কি। সবাই আসবে, সিনিয়র জুনিয়র, অর্থাৎ ঢাকা মেডিকেলের বয়েজ মানে ছেলেদের মধ্যে আমাদের স্যাররা আসবে, ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল থাকবেন। তো মানে ডিএমসির K1 ব্যাচ থেকে আমরা কত নম্বর ব্যাচ? 74তম ব্যাচ। তোমরা চান্স পাইলে কত নম্বর ব্যাচ হবা? 82তম ব্যাচ। তো তোমরা তো এখনো আসলে ঢুকো নাইছো, তোমরা তো বাদ। 81 পর্যন্ত ঢাকা মেডিকেলে ব্যাচ আছে এখন পর্যন্ত 81টা। 81টা ব্যাচের যত ছেলে আছে মানে সবাই আসবে, মানে যারা রেজিস্ট্রেশন করছে সবাই আসবে, জীবিত যারা আছে মোটামুটি যারা আশেপাশে আছে তারা আসবে, যারা আসতে পারবে না তো আসতে পারতেছে না, বা মারা গেছে যারা, তারা তো আসলে নাই, মানে জীবিত প্লাস আসার মতো অবস্থায় যারা আছে সবাই আসবে। প্রায় 81টা ব্যাচে সবাই আসতেছে, তো বুঝতেই পারতেছো বিশাল একটা মিলন মেলা আসলে আজকে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, তাহলে তোমাদের সাথে হচ্ছে দেখা হবে পরের ক্লাসগুলোতে। তবে কথা একটাই ভাই, ফ্ল্যাশ কার্ড বানায় পড়ো, এইটুকু বেসিক, এইটুকু কাজ করলে ইনশাল্লাহ আমি বলতে পারি সিনোনিম অ্যান্টোনিমের 2 বা 3 মার্কস নিয়ে তোমার টেনশন করার কারণ নাই, পারবা। আর ফ্ল্যাশ কার্ড বানাইতে থাকলে তোমার দেখবা যে স্পেলিংও পড়া হয়ে যাবে, কারণ সিনোনিম অ্যান্টোনিম তুমি প্রোগ্রেসিভ, এটা তো একটা স্পেলিং আসতেই পারে, পারসেপটিভ আসতে পারে না, তার মানে তোমার স্পেলিংও পড়া হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ কার্ড বানাইলে সিনোনিম অ্যান্টোনিমও পড়া হয়ে যাচ্ছে। পড়ো, 3-4 মার্কস দেখবা স্পেলিং আর সিনোনিম অ্যান্টোনিম মিলে তুমি কমন পেয়ে যাবা, ব্যাস, তাহলে তুমি আগায় গেলা। আর সাথে আমাদের এই পিডিএফটা দেখো, আগে বইয়েরটা দেখবা দেন আমাদের এই পিডিএফটা, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো ভাই আমি তো বই নিই নাই, এই জিকে ইংলিশ ব্যাচে যেই ভর্তি হয়েছে সবাই আমরা বই দিছি না,
আলাদা করে জিকে ইংলিশ ব্যাচে যেই ভর্তি হয়েছে বই কিন্তু আমরা ফ্রি দিছি। তো বই তো জিকে ইংলিশ ব্যাচের আলাদা করে যারা পাইছোই। আর মেইন কোর্সের যারা আছো প্রায় সবাই আসলে বই নিছে, আমি দেখছি প্রায় 1,500 থেকে 2,000 ছাত্রছাত্রী হচ্ছে বই নিছে। তো মোটামুটি সবাই নিছো। যারা নেও নাই, অন্য কোনো বই আছে না, ঠিক আছে, আমাদের বই না থাকুক, অন্য বই আছে না, অন্য বইও তো এরকম বিভিন্ন বিসিএস প্রশ্ন, মেডিকেল প্রশ্ন, ডেন্টাল প্রশ্ন, চাকরির প্রশ্ন আছে। যাদের এই বইটা নাই সাপোজ, তারপরও ধরলাম আমাদের স্টুডেন্ট তুমি এই বইটা নেও নাই, সবচেয়ে ভালো হয় বইটা নিয়ে নিলে। একটা বান্ডেল আছে, জিকে ইংলিশের বান্ডেল আছে, মনে হয় 4টা বই, যে পূর্ণাঙ্গ জিকে বই থাকবে, ইংলিশ ভোকাবুলারি বই থাকবে, ইংলিশ গ্রামার বই থাকবে, আর জিকে ইংলিশ মডেল টেস্ট থাকবে। ওই 4টা বান্ডেল নিয়ে নাও, ঠিক আছে, সবচেয়ে বেস্ট হবে। তাহলে তোমার জিকে ইংলিশের একদম ফুল প্যাকেজ হয়ে গেল। তাও যদি বলো যে ভাই আসলে নিতে চাচ্ছি না বা একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে, সমস্যা নেই, কোনো না কোনো তো জিকে, কোনো না কোনো তো ইংলিশ বই তো আছে, যেটাই আছে সেটার থেকে তুমি গত 15 বছরে বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, চাকরি পরীক্ষার প্রশ্ন ফ্ল্যাশ কার্ড বানাইতে থাকো। ওইখান থেকে তুমি তোমার মতো 300টা প্রশ্ন সিলেক্ট করো, সমস্যা নেই। এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রশ্নই দেওয়া আছে বইয়ে সবগুলাতেই, হয়তো ওখানে আরও বেশি আছে, আমরা এখানে সবচেয়ে বেস্ট প্রশ্নগুলো তুলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো তুলছি। ওইখানে ধরো প্রশ্ন আছে 500টা, তাহলে তুমি কি করবো, এই 500টার থেকে তোমার যেগুলো ভালো লাগে আর মধ্যে 300 বা 400 তুমি ফ্ল্যাশ কার্ড বানায় তুমি তোমার মতো পড়ো, কোনো সমস্যা নেই, দিন শেষে অ্যান্সার তো সেমই হবে। কিন্তু আমাদের বইটা কেন বলতেছে, আমাদের বই ব্যাখ্যাটা খুবই ভালো। তুমি অন্য বইগুলোর সমস্যাটা কি হবে, অন্য বই এক্সপ্লেনেশন নাই, দেখবে শুধু অ্যান্সার দেওয়া হয়তো। আমাদের বইয়ে প্রত্যেকটা অপশনের, প্রত্যেকটা 4টা যে অপশন আছে, 4টা অপশনেরই বাংলা অর্থ দেওয়া আছে ব্যাখ্যায়, বাংলা অর্থ দিয়ে এক্সপ্লেন করে তোমার বোঝানো হয়েছে যে অতএব অ্যান্সার হচ্ছে সি, অতএব অ্যান্সার হচ্ছে ডি। এই জন্য এটা তোমার ফ্ল্যাশ কার্ড বানাইতে সবচেয়ে বেশি হেল্প করবে আসলে, এই জন্য বলতেছি। অন্য বইগুলোতে এত বিস্তারিত ব্যাখ্যা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার একটু কষ্ট করে গুগল করে করে তোমার শব্দের অর্থ জেনে জেনে আসলে বসাইতে হবে, একটু কষ্ট করতে হবে। যাই হোক, করো, সমস্যা নাই, পারবা। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, আল্লাহ হাফেজ। তাহলে দেখা হবে কিন্তু আমাদের পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।